হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিসিএস প্রিলিমস 2023 হোপফুলি সবার ভালো হয়েছে। হ্যাঁ, অনেকেই তো বলবে ওরে বাবা রে কী হয়েছে স্যার, প্রচণ্ড ভয়ঙ্কর রকমের কোয়েশ্চেন এসছে, বীভৎস চাপে যা যা জিনিস করেছি সব অন্যরকমভাবে এসছে। একটু ভালো করে ভেবে দেখবে। হ্যাঁ, কোয়েশ্চেন পেপারটা ভালো করে নেবে, ভালো করে পড়বে। আবার জানি অনেকেরই এক্ষেত্রে নতুন লেগেছে, যারা শুরুর দিকে দিয়েছো তাদের ক্ষেত্রে নতুন লাগবে কিছুটা, কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্স তোমরা ভেবে দেখো তো, এই কোয়েশ্চেন পেপারটার মতো ভালো কোয়েশ্চেন পেপার কিন্তু অনেক দিন হয়নি। ইয়েস, একদম ডব্লিউবিসিএস প্রিলিমসের যেরকম স্ট্যান্ডার্ড হওয়া উচিত ঠিক সেরকমভাবে কোয়েশ্চেন এসছে, এবং প্যাটার্নের যে চেঞ্জেসগুলো মনে হচ্ছে না, সেই চেঞ্জেসগুলো অ্যাকচুয়ালি কিন্তু পরবর্তীতে যেটা ইউপিএসসি স্টাইলের দিকে যাওয়া বা এসএসসি বা ব্যাংকিং এবং অল ওভার সেন্ট্রাল তাদের সঙ্গে যে প্যারিটি রাখা, ডিফারেন্স কমানো, এটা কিন্তু এবারে একটা বিরাট ভালো স্টেপ আমি বলবো পিএসসি নিয়েছে। এবং এই জায়গায় তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো এবং করে থাকো, যারা করেছো তারা জানো, তারা কোনো রকম ক্রিটিসিজমে না গিয়ে তারা ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, এবং সেই জায়গায় তোমরা দেখবে যে কোয়েশ্চেনের প্যাটার্নে কিন্তু সব কিছু রয়েছে, কিন্তু ঘুরিয়ে দিয়েছে কীরকমভাবে। কিছু কিছু কোয়েশ্চেন যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সবাই ভয়েস চেঞ্জটা করেছিল কিন্তু ন্যারেশন চেঞ্জ অতটা করেনি, কিন্তু ন্যারেশন চেঞ্জও করতে হবে। এবং দেখো ন্যারেশন চেঞ্জ দুটো দিয়েছে, এবং একটাতে অ্যাক্টিভ প্যাসিভ লিখে ভুল করেছে, ওরাই ভুল করেছে কিন্তু দিয়েছে। এবং তার সঙ্গে দেখো স্পটিং এরর দিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো স্পেশালি 4টে করে ব্ল্যাঙ্কস দিয়ে দিল, ক্লোজ টেস্টের একটা ছোটো ভার্সন বলতে পারো, এবং তাতে প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব এবং ইডিওমেটিক অ্যাপ্লিকেশন সবই কিন্তু এসছে, ওয়ান ওয়ার্ড এসছে, সিনো অ্যান্টো এসছে। সিনো অ্যান্টো যেটা আসেনি আমি বলতে পারি, যেগুলো সেই স্টেটমেন্ট করে করে দিত না, সেগুলো একটা স্টেটমেন্টে আসেনি, কিন্তু এবারে যেগুলো স্টেটমেন্ট করে কারেকশন করতে দিল বা ইমপ্রুভমেন্ট করতে দিল, সেগুলো কিন্তু দুটো স্টেটমেন্টকে দিয়ে করলো, বা দুটোর মধ্যে তার মিনিং কী দেখিয়ে তার থেকে সিনোনিম বা অ্যান্টোনিম দিল। তাহলে এই জিনিসগুলো কিন্তু কিছুটা যেরকম এসএসসি বা ব্যাংকিং, স্পেশালি ব্যাংকিংয়ে যেরকমভাবে দেয় সেই প্যাটার্নটা আনছে, এবং তার থেকে বোঝা যায় যে সিস্যাট বা ইউপিএসসির দিকে যখন যাচ্ছে বা যেতে পারে, সেরকম একটা পরিস্থিতিতে কোয়েশ্চেনের প্যাটার্ন বা মোডটা কিন্তু ওই রকমভাবে চেঞ্জ হবে। বরং এটা খুব ভালো যে এটা যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে কাট অফ সেই পাগলের মতো না বেড়ে গিয়ে, এবং সেই জায়গায় একটা কন্ট্রোল থাকবে কাট অফে, এবং যারা ভালো পড়াশোনা করবে তারাই কিন্তু চান্সেস পাবে। সুতরাং একটু মন দিয়ে পড়াশোনা করো, এবং যারা পজিটিভ ভাইব নিয়ে এগোচ্ছ তাদের জন্য এই বিসিএসটা কিন্তু সত্যি একটা মানে অনন্য অবদান রেখে যাবে। আর এবারে আমি যেগুলো দেখলাম সেটা হচ্ছে কয়েকটা জায়গা, যেমন ধরো এই সিনোনিম অ্যান্টোনিমের জায়গাগুলো বা হোমোফোনের অ্যাপ্লিকেশন, এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয়েছে। প্লাস তুমি দেখো ওই যে কোয়েশ্চেনটা, যেমন ধরো পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম, ইয়েস, যুক্তি, তর্ক, কনফিউশন থাকবেই, এটা ক্রিয়েট করাই ওদের লক্ষ্য, এবং সেখান থেকে আমাদের মার্কস বার করতে হবে। ঠিক ভুল হতে পারে, কিন্তু দেখো তুমি ভেবে দেখেছো স্ট্রিম মানে তোমরা অনেকেই বলবে যে স্ট্রিম মানে, ইয়েস, স্ট্রিম মানে হচ্ছে কারেন্ট বা ফ্লো আছে, কিন্তু পন্ড বা লেকে ফ্লোটা নেই। ঠিক ওয়াটার বডিও, যারা সবাই ভাবছো ওয়াটার বডিটা কি, ওয়াটার বডি মানে ছোটো জলাশয় হিসেবে যদি ধরি, তাহলে সেটাও সীমাবদ্ধ, তাতেও ফ্লো নেই। ঠিক, তাহলে স্ট্রিমে ফ্লো আছে। কিন্তু আবার অনেকে এরকমও বলছে স্ট্রিম তো শুধু নদী নয়, স্ট্রিম মানে কোনো জিনিস আমি কোনো জায়গা থেকে, পাত্র থেকে সেটা ভেঙে গেল, সেই পাত্র থেকে জল বেরিয়ে যাচ্ছে, সেটাও স্ট্রিম হতেই পারে। কিন্তু তুমি একটু ভেবে দেখো, যখন ওয়াটার বডিকে বলছি, ওয়াটার বডির সংজ্ঞা তোমরা যদি দেখো, যে কোনো ডিকশনারি খুঁজে দেখো, ওয়াটার বডিতে কিন্তু স্ট্রিম, রিভার, ওশান, পন্ড, লেক, লাগুন সব কিছু রয়েছে। এবং ওয়াটার বডির দুটো জিনিস হতে পারে, একটা কারেন্ট উইদাউট কারেন্ট হতে পারে, একটা উইথ কারেন্ট হতে পারে। তাহলে সেক্ষেত্রে ওয়াটার বডি হচ্ছে মেন ক্যাটেগরি, মেন সোর্স, সবগুলোই ওয়াটার বডি। তাই ওয়াটার বডি হচ্ছে মাদার সোর্স, বাকি তিনটে তার চিলড্রেন। তাহলে সেক্ষেত্রে ওয়াটার বডিটা অবশ্যই আলাদা। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো যদি বুঝতে না পারি, এবং তারপরে ঠিক ভুল সেটা কমিশন আর ভগবানের হাতে, কিন্তু তারপরেও আমরা যেভাবে একটু যদি কোয়েশ্চেনগুলো পড়ে পড়ে করি, এবং আমরা যে ক্লাসেসগুলো করছি, আমরা যে কোয়েশ্চেনগুলো করছি, তাতে যদি একটু তোমরা কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখতে থাকো, ট্রেন্ডগুলো দেখতে থাকো, ভয়েস, ন্যারেশন, কারেকশন, এরকম গ্রামার পার্টগুলোর উপর জোর দিতে থাকো, তাহলে পরিষ্কার পরবর্তীতে ভালো হবেই। আর 23-এর প্রিলিমস থেকে একটা শিক্ষা, একটা এক্সপিরিয়েন্স সবাই নিয়েছে, সেই লক্ষ্যেই আমরা 24-এর প্রিলিমসে যাব। 24-এর প্রিলিমসে এই প্যাটার্নগুলো চেঞ্জ করতে হবে, এবং প্যাটার্ন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যে প্যাটার্ন যেখানে যেখানে লাগবে সেগুলো তোমরাও নিজেরা বুঝতে পারছো। আর তার সাথে সাথে 23-এর যাদের প্রিলিমস ভালো হয়েছে, অভিনন্দন। এবং তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন নিতে থাকো, কাট অফ নিয়ে ভেবো না। যদি ভালো পরীক্ষা হয়ে থাকে, মোটামুটি নিজেরাই বুঝতে পারছো এই কোয়েশ্চেনে কীরকম কী আসতে পারে, একটা এক্সপিরিয়েন্স সবার আছে। পরিষ্কার পড়াশোনা শুরু করো, মেন্সের প্রিপারেশন নাও। এই বছর বিসিএসটা হয়ে গেলে একটা অন্য লেভেলে থাকবে, লাইফ অন্যভাবে চলবে।
সো সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করতে থাকো আর সাথে থাকো আমাদের সঙ্গে রাইজ স্মার্ট বাংলায়। টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আশা করি 2023-এর পরীক্ষা সবার ভালো হয়েছে। আমাদের রাইজ স্মার্ট বাংলাকে যারা ফলো করেছো রেগুলার বেসিসে, আশা করি তাদের পরীক্ষা খুব একটা অসুবিধা হয়নি। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যেটা এবারে দেখা গেল, মডারেট লেভেল কোয়েশ্চেন মোটামুটি যারা রেগুলার বেসিসে ক্লাস ফলো করে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা প্রিপারেশান নিয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলবো ডেফিনেটলি তাদের কিন্তু পরীক্ষা ভালো হওয়ারই কথা। কারণ এমনটাও নয় যে খুব ডিফিকাল্ট লেভেল কোয়েশ্চেন হয়েছে। যদি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখি আমরা, তো মডারেট লেভেল কোয়েশ্চেন আমরা রাখবো। তো এবার ধরো ফিজিক্স থেকে এবার যে সেক্টরগুলো থেকে কোয়েশ্চেন দিয়েছে তার যদি একটা অ্যানালাইসিস করি, মোটামুটি হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে একটা কোয়েশ্চেন এসেছিল। হিটের থার্মাল এক্সপ্যানশন অর্থাৎ তাপীয় প্রসারণ, সেই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন এসেছিল। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা কোয়েশ্চেন এসেছে। নিউটনস লস অফ মোশন থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে। আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে। সারফেস টেনশন থেকে দুটো কোয়েশ্চেন দিয়েছে এবং অপটিক্স বা আলোকবিদ্যা থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে। মোটামুটি 10টা মতো কোয়েশ্চেন আমরা ফিজিক্স থেকে পেয়েছি। আদার সাবজেক্টেও তোমরা দেখেছো বিভিন্ন সংখ্যক কোয়েশ্চেন দিয়েছে। তবে গত বছরের তুলনায় এবছরে কিন্তু ফিজিক্সের নাম্বার অফ কোয়েশ্চেন অনেক বেশি ছিল। গত বছর মানে 2022-এ ফিজিক্স থেকে 6টা কোয়েশ্চেন ছিল। সেই দিক থেকে দেখতে গেলে এবার ফিজিক্সে 10টা কোয়েশ্চেন দিয়েছে। তুমি যদি আবার 2021 দেখো, 2021-এ কিন্তু ফিজিক্স থেকে প্রায় 20-21টা কোয়েশ্চেন দিয়েছিল। সুতরাং মোটামুটি গড়ে দেখা যাচ্ছে 10টা মতো কোয়েশ্চেন কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো, যেটা প্রত্যেক বছরই প্রায় ফিজিক্স থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো 9 থেকে 10টা কোয়েশ্চেন। তো যে সেক্টরগুলো থেকে কোয়েশ্চেন এসছে অলরেডি বললাম, আমি আরেকবার কভার করছি। থার্মোডাইনামিক্স, থার্মাল এক্সপ্যানশন, কারেন্ট ইলেকট্রিসিটি, নিউটনস লস অফ মোশন, আর্কিমিডিস প্রিন্সিপাল, তারপর সারফেস টেনশন, নিউটনস লস অফ মোশন, অপটিক্স ইত্যাদি জায়গা থেকে কোয়েশ্চেন এসছে। যে জায়গা থেকে এবারে কোয়েশ্চেন আসেনি সেটা বলতে পারো জেনারেলি যেটা প্রত্যেক বছরই কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, শর্টেস্ট ওয়েভলেন্থ, লংগেস্ট ওয়েভলেন্থ, এই জায়গাগুলো থেকে ডেফিনেটলি প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে। কিন্তু একটা কোয়েশ্চেন থাকেই যে কার ওয়েভলেন্থ শর্ট, কার ওয়েভলেন্থ লং। তো সেই জায়গা থেকে এবারে কোনো কোয়েশ্চেন দেয়নি। কোয়েশ্চেন দেয়নি এবারে গ্র্যাভিটেশন থেকে, কোয়েশ্চেন দেয়নি এবারে ম্যাগনেটোস্ট্যাটিক্স বা ইলেকট্রোস্ট্যাটিক্স, এই জায়গাগুলো থেকে। মোটামুটি অনেকগুলো জায়গা কভার করে কোয়েশ্চেন দিয়েছে। জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে কোয়েশ্চেন এসছে, অপটিক্স থেকে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, নিউটনস লস অফ মোশন থেকে কোয়েশ্চেন এসছে। তুমি বলতে পারো যে ইউনিট মেজারমেন্ট থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি। তো মোটামুটি ধরো ওয়ার্কের সাথে টর্কের যে ডাইমেনশন ম্যাচ করে, এই টাইপের যে কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে, ইম্পালসের সাথে মোমেন্টামের ডাইমেনশন ম্যাচ করে, এই টাইপের কোয়েশ্চেন্সগুলো, এরকম ডাইমেনশন রিলেটেড কোনো কোয়েশ্চেন এবারে দেয়নি। এবারে ম্যাগনেটোস্ট্যাটিক্স বা ম্যাগনেট থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি, এবারে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে কোনো কোয়েশ্চেন দেয়নি। এই সেক্টরগুলো থেকে কিন্তু, যেমন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো ধরে নাও যে তোমার একেবারে পিএসসির একেবারে একটা পেটেন্ট চ্যাপ্টার, প্রত্যেক বছরই প্রায় কোয়েশ্চেন থাকে। তো আমরা এক্সপেক্ট করতে পারি এই কোয়েশ্চেনগুলো মেন্সে ডেফিনেটলি থাকবে। স্পেকট্রাম থেকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে কোয়েশ্চেন, ঠিক আছে। তো ওই মোটামুটি কয়েকটা পার্ট বাদ দিয়ে আমরা মোটামুটি কী বললাম, গ্র্যাভিটেশন বললাম, আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বললাম, আমরা ইলেকট্রনিক্স বললাম, ঠিক আছে। যেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসেনি, ইউনিট মেজারমেন্ট থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। কোয়েশ্চেন মানে বেশি কোয়েশ্চেন হিট থেকে এবারে দিয়েছে এবং সারফেস টেনশন থেকে। হিট থেকে 3টে কোয়েশ্চেন, সারফেস টেনশন থেকে 2টো কোয়েশ্চেন দিয়েছে। সুতরাং হিটের চ্যাপ্টার এবারে বেশি জোর দিয়েছে। তো যারা রেগুলার রাইজ স্মার্ট বাংলাকে ফলো করো তাদের তো আশা করি পারা উচিত, কারণ আমাদের যত স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু যারা রেগুলার বেসিসে ডেফিনেটলি প্রিপারেশন নেয়, ঠিক আছে, তারা কিন্তু বলছে যে কোয়েশ্চেন লেভেল ঠিক আছে, মডারেট লেভেল, খুব বেশি ইজি লেভেলও বলবো না, খুব বেশি ডিফিকাল্টও বলবো না, মডারেট লেভেল। যারা পড়াশোনা করে তাদের এটা পারা উচিত। গত বছরের সাপেক্ষে যদি কোয়েশ্চেন ট্রেন্ড কতটা কি পাল্টেছে না পাল্টেছে যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে হ্যাঁ, কোয়েশ্চেন কিন্তু একটু মেন স্ট্যান্ডার্ড হচ্ছে। গত বছরেও যেটা আমরা দেখেছি, আমি সায়েন্সের পার্টটা বলি, গত বছরেও দেখেছি আমরা যে হ্যাঁ কিছু ফ্ল্যাট কোয়েশ্চেন্স রয়েছে। যেমন চোখের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান কত, গত বছরে একটা কোয়েশ্চেন ছিল। ট্রান্সফরমার থেকে একটা কোয়েশ্চেন ছিল গত বছর, স্টেপ আপ ট্রান্সফরমারে কোন প্যারামিটার কমে যায়, এরকম একটা কোয়েশ্চেন গত বছর দিয়েছিল। তো একটু ফ্ল্যাট কোয়েশ্চেন গত বছর বেশি ছিল। সেই জায়গায় এবছর ফিজিক্সে দেখা যাচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি। তবে এমনও নয় যে খুব টাফ কনসেপ্টের কোয়েশ্চেন। তুমি যদি রেগুলার ফলো করো এই কোয়েশ্চেন পারা উচিত। একটা ধাতব পাত, তার ভেতরে মেটাল, একটা হোল রয়েছে, মেটাল প্লেটের ভেতরে একটা হোল রয়েছে, হিট সাপ্লাই করলে হোলটা কী হবে, এক্সপ্যান্ড হবে। আমার ওয়াইটি ক্লাসে করানো কোয়েশ্চেন। আমি কার্নো ইঞ্জিন থেকে এফিসিয়েন্সি বার করার কোয়েশ্চেন ওয়াইটি ক্লাসে কতবার করিয়েছি, সে কোয়েশ্চেন দিয়েছে। থার্মাল এক্সপ্যানশনের উপর একটা অঙ্ক দিয়ে দিয়েছে, তুমি বলতে পারো যে হ্যাঁ ডেল্টা ভি বাই ভি ডেল্টা টি, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, তার উপর আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর একটা কোয়েশ্চেন, একটা অঙ্ক ভিত্তিক কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। সেই অঙ্কটাও টাফ নয়, সিঙ্গেল ফর্মুলায় বসানো অঙ্ক, তবে দিয়েছে। হ্যাঁ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মেন্স লেভেল প্রিপারেশান নিতে হবে সবাইকে। এটাই আমি বলবো যে যারা যারা একটু মেন্সের লেভেলে প্রিপারেশান নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা খুবই ভালো যাওয়ার কথা, ঠিক আছে। বাজার চলতি বই শুধু পড়লে চলবে না, ডেফিনেটলি
ক্লাস করতে হবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, ক্লাস তোমাকে করতেই হবে। রাইস মার্টের অফলাইনে যত বাচ্চারা রয়েছে 2 বছর ধরে যারা ক্লাস করেছে, আমাদের অনলাইনে যারা বাচ্চারা ক্লাস করেছে, তাদেরকে রেগুলার বেসিসে আমরা কিন্তু বারবার করে হ্যামারিং করিয়েছি, এই টপিকগুলো বারবার করে পড়িয়েছি। ওয়াইটি ক্লাসে এত কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করিয়েছি, যারা লাগাতার আমার সমস্ত সেশনগুলো দেখেছে তারা কিন্তু ডেফিনেটলি বলবে যে হ্যাঁ, ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তাদের আনসার করার কথা। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে তোমাদের অবশ্যই আমি সাজেস্ট করছি, তোমরা ভালো করে একটু পড়াশোনা করো মেন্সের জন্য। যারা এবারে প্রিলিমস ক্লিয়ার করবে, তারা মেন্সের জন্য যখন প্রিপারেশন নেবে, কিভাবে এগোবে তোমরা, তার একটা কোয়েশ্চেন সবসময় থাকে, স্যার কাট অফ কত থাকে। কাট অফের ব্যাপারে কোনো বক্তব্য আমরা রাখবো না। আমরা মেন্সের জন্য প্রিপারেশন, যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা পরীক্ষা দিয়ে এসেই বুঝতে পেরেছো, আমাদের অ্যানালাইসিস সেশন দেখেছো, সেখান থেকে যারা ভালো পরীক্ষা দিয়ে এসছো, মেন্সের জন্য যারা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো, তাদেরকে বলছি কনসেপচুয়াল এই কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে থাকো। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ম্যাগনেট, গ্র্যাভিটেশন, যে সেক্টরগুলো বাদ গেছে সেগুলোতেও জোর দাও। যেগুলো থেকে কোয়েশ্চেন এসছে, হিট থেকে এসছে, অপটিক্স থেকে এসছে, ইলেকট্রিসিটি থেকে এসছে, এগুলো তো অবশ্যই ফলো করছোই। যেগুলো বাদ গেছে সেই এরিয়াগুলোও তোমরা কভার করো, ইউনিট মেজারমেন্ট কভার করো, সেখান থেকে কোয়েশ্চেন। আমরা মেন্সের ভালো ভালো ক্লাস আবার নিয়ে আসতে থাকবো, রেগুলার যেমন আমাদের উইকলি ক্লাস হচ্ছে সেগুলো হতে থাকবে, তোমরা ফলো করতে থাকো, ডেফিনেটলি তোমরা কিন্তু সাকসেস পাবে। 2024কে যারা টার্গেট করছো তাদের উদ্দেশ্যে কি বলি, তাদের উদ্দেশ্যে বলি এখন থেকেই মেন্স লেভেল প্রিপারেশন নাও। কারণ এবছর কোয়েশ্চেনের ট্রেন্ড পুরো যারা মেন্সের জন্য প্রিপারেশন নিয়েছে তাদের জন্য এই পরীক্ষা কিন্তু খুবই ভালো হয়েছে। জাস্ট গুটি কত কয়েকটা ইনফরমেশন পড়ে চলে যাব, এই মেন্টালিটি যেন না থাকে। কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি করে প্র্যাকটিস করব, অ্যাপ্লাইড কোয়েশ্চেন বেশি করে প্র্যাকটিস করব, এই আইডিয়া বা এই টেন্ডেন্সি কিন্তু রাখতে হবে। তাহলে 2024কে যারা টার্গেট করছো তাদের উদ্দেশ্যে বলি মেন্স লেভেল প্রিপারেশন এখন থেকেই নাও, সেটা কিন্তু তোমার প্রিলিমসে কাজে আসবে। ঠিক আছে, একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করার উদ্দেশ্য শুধু এইটা নয় যে হুবহু কমন পেতে হবে আমায়। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করার উদ্দেশ্য হচ্ছে কোন কোন এরিয়া থেকে কোয়েশ্চেন আসে পিএসসিতে। ধরো এমনও নয় যে হুবহু কোয়েশ্চেন কমন আসে না, সেটাও কিন্তু ভুল কথা। সার্কুলার প্লেটের যে কোয়েশ্চেনটা, ভেতরে হোল, হিট সাপ্লাই করলে হোলটা এক্সপ্যান্ড হবে, এ কিন্তু প্রিভিয়াস ইয়ারে মেন্সের কোয়েশ্চেন। কার্নো ইঞ্জিন থেকে এফিসিয়েন্সি বার করার যে কোয়েশ্চেনটা, ইটা ইকুয়াল টু 1 - TC/TH, 40% যেটা আনসার বেরিয়েছিল, সেটার ওপর একটা কোয়েশ্চেন তো মেন্সেই এসেছিল। সেম ফর্মুলা দিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল, শুধু ডেটাটা অন্যরকম ছিল, সোর্স আর সিঙ্কের ডেটাটা অন্যরকম ছিল, আদারওয়াইজ তোমার অঙ্কের নিয়ম কিন্তু একই রকম। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো, ডেফিনেটলি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে এই জায়গা থেকে কোয়েশ্চেন থাকে। এবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়েই কোন কোন এরিয়া থেকে পিএসসি কোয়েশ্চেন দেয় তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। ইউনিট মেজারমেন্ট রয়েছে, নিউটনস লস অফ মোশন রয়েছে, গ্র্যাভিটেশন রয়েছে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স রয়েছে, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার রয়েছে। ঠিক আছে, ফ্লুইড থেকে কোয়েশ্চেন থাকে, ইলেকট্রোস্ট্যাট রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি রয়েছে, ম্যাগনেট রয়েছে, সাউন্ড রয়েছে। এবারে সেভাবে সাউন্ডের চ্যাপ্টার থেকেও কোনো কোয়েশ্চেন দেয়নি। ঠিক আছে, তো যেটা বেশি আমি জোর দিতে বলবো, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, গ্র্যাভিটেশন, এগুলো হচ্ছে ভাইটাল চ্যাপ্টার। এগুলো এবারে পিএসসি প্রিলিমসে কোয়েশ্চেন দেয়নি, তার মানে এই নয় যে আগামী দিনে দেবে না। সুতরাং সমস্ত চ্যাপ্টার কভার করে পড়াশোনা করো। আর মোস্ট ইম্পর্টেন্টলি, কেউ কিন্তু দিনের শেষে এটা আমাকে জিজ্ঞেস করো না, স্যার কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন বলে দিন বা সাজেস্টিভ চ্যাপ্টার বলে দিন, এইগুলোই পড়ে যাব। এই জিনিসটা দয়া করে বলছি কেউ আমাকে জিজ্ঞেস করো না, কারণ পিএসসি লেভেল পরীক্ষায় এই সাজেস্টিভ জিনিসপত্র পড়ে কিচ্ছু হবে না, তোমাকে সব কিছু পড়তে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা প্রচুর পড়াশোনা করে, সব কিছু পড়াশোনা করে, কিছু বাছাই করে না, এ তো আর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না যে তুমি বাছাই করবে। তোমাকে বাছাই করা যাবে না, এভরিথিং তোমাকে স্টাডি করতে হবে। যত পড়াশোনা করব তত কিন্তু আমরা কোয়েশ্চেন কমন পাওয়ার প্রবলিটি বাড়বে, কারণ যত পড়াশোনা করবে তোমার ফিল্ডটা বড় হবে না। তো এইগুলোই আমি সাজেস্ট করছি, তোমরা যুক্ত থাকো রাইস স্মার্ট বাংলার সাথে, আমাদেরকে ফলো করো, সায়েন্সের ক্লাসগুলো দেখতে থাকো, সায়েন্সের পাশাপাশি আদার্স যে সাবজেক্টের ক্লাস চলছে সেগুলো দেখতে থাকো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যত বেশি প্র্যাকটিস করবে তত সাকসেস কিন্তু রাস্তাটা স্মুথ হবে। তো এতটাই, সবাইকে বেস্ট উইশ জানাচ্ছি। আগামী দিনে মেন্সের পরীক্ষা তোমরা দেবে, মেন্সের ক্লাস আমরা অবশ্যই নিয়ে আসবো, ভালো ক্লাস। তো সবাই যুক্ত থাকো রাইস স্মার্ট বাংলার সাথে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। সদ্যই 16ই ডিসেম্বর হয়ে গেল আমাদের WBCS 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা। তো কেমন হয়েছে পরীক্ষা বা কীরকম তোমরা পারফরমেন্স করেছো সেটা তো সময় বলবে, বাট ইনিশিয়ালি বিভিন্ন ক্ষেত্রে আমরা উত্তরপত্র দেওয়ার চেষ্টা করেছি, সম্ভাব্য উত্তর। তাতে তোমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে পোলগুলো হয় সেগুলোতেও জানিয়েছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, সে নিয়ে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, পরীক্ষা তো ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই হয়, তাই না? তো সব সময় যে সব কোয়েশ্চেন আমরা নিজেদের মতো করে পাবো, কমন পাবো, সেটাও যেমন হয় না, তেমনি আবার এমন এমন সিচুয়েশনও আসে যেখানে দেখা যায় আমাদের যা পড়াশোনা করা হয়েছে পরীক্ষার কোয়েশ্চেনটাও কিন্তু পুরোপুরিভাবেই তার সাথে
প্রায় মিলে গেছে। তো আমাদের এই রকম ওঠাপড়া নিয়েই আমাদের জীবন বা এরকম চলতে হবে। তো অনেকে যেমন বলছে যে এবছরের WBCS পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন হয়েছে, তো অনেক ছাত্রছাত্রীর কাছে কিন্তু আবার সেটা নয়। অনেকে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনেও কিন্তু 140-150-এর কাছাকাছি ঠিক করে এসেছে। তো যাই হোক, সেগুলো বাদ রেখেই আমি একটু ছোট্ট করে আজকে তোমাদের সাবজেক্ট ওয়াইজ একটু পর্যালোচনার মধ্যে আসি। তোমরা নিশ্চয়ই জানো আমাকে, আমার নাম রোহিত পাল। আমি এই চ্যানেলে বায়োসায়েন্স এবং ইভিএস এর ক্লাস দীর্ঘদিন ধরেই নিয়ে থাকি। তো বায়োসায়েন্স এবং ইভিএস এর ঠিক কী প্রশ্ন এলো বা কেমন প্রশ্ন হলো সেটা তোমরা অলরেডি অ্যানালিসিস থেকে জানতে পেরেছো, বা অলরেডি তোমাদের এতক্ষণ পুরো মনের মধ্যে গেঁথে গেছে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। তবুও আমি কিন্তু বারবার করে বিভিন্ন যে সেশনগুলো তোমাদের পরীক্ষার আগে করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে কোন জায়গাগুলো পড়তে হবে বেশি করে, কোন জায়গাগুলোকে বেশি না দেখলেও চলবে। এবং বারবার করে একটা কথা বলেছিলাম যে এখন কিন্তু আমাদের মেন্স মানে ইভিএস এমনটা নয়, ইভিএসের কোশ্চেন কিন্তু প্রিলিতেও আসতে পারে। এবং এবছরের যে পরীক্ষার কোশ্চেন সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটি ইভিএসের কোশ্চেন পেয়েছি। যেমন ধরো কোন জায়গায় মানুষের প্রবেশের জন্য অনুমতি লাগে, যেমন ন্যাশনাল পার্ক আমরা দেখলাম তার উত্তর, বা তার সাথে সাথে আমাদের বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তককে, এরকম প্রশ্ন আমরা পেয়েছি, রাইট? তো এইগুলো কিন্তু ইভিএসের কোশ্চেন। আবার বায়োসায়েন্সের কোশ্চেনে আমরা লক্ষ্য করেছি যে এবারে কিন্তু হরমোন চ্যাপ্টারটাকে পিএসসি অনেক বেশি ফোকাস করেছে। প্ল্যান্ট হরমোন থেকে, যেমন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে কোন হরমোন কাজে লাগে, বা অ্যানিমাল হরমোন থেকে যেমন প্রশ্ন দিয়েছে, তোমরা একটা পেয়েছো যে একটা মিসিং ওয়ার্ড যেটা ছিল, যেমন বিভিন্ন হরমোন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সুপ্রারেনাল, অ্যাড্রেনালিন থেকে বাঁচতে বলা হয়েছে যে কোনটা এর মধ্যে মিসম্যাচ করছে বা কোনটা এর সাথে যাচ্ছে না ইত্যাদি। তো আবার কোনটা হচ্ছে তোমার সব থেকে বড় এন্ডোক্রিন গ্ল্যান্ড, আবার কোনটা স্মলেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড, তার পেয়ার। তাহলে এবছর কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই এন্ডোক্রাইন সিস্টেম, এই চ্যাপ্টারটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সেল বায়োলজি থেকেও আমরা একটা প্রশ্ন পেয়েছি, যেমন হচ্ছে কোন দশায় ডিএনএর ডুপ্লিকেশন হয়। এই প্রশ্নটা সেম ওয়েতে কিন্তু আমরা 2022-এর মেন্সেও আসতে দেখেছি। তো দেখো, বারবার করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন যেভাবে প্রশ্ন বদলাচ্ছে বা এখন যেভাবে প্রশ্ন আসছে বিভিন্ন দিকে, তাতে করে কিন্তু মেন্স আর প্রিলিটা কিন্তু কখনোই আলাদা করে দেখার বিষয় নয়। আমাকে প্রিলি এবং মেন্স একই সাথেই পড়তে হবে, এবং এটাই ভেবে নিয়ে পড়তে হবে যে টোটালটাই WBCS এর সিলেবাস। কাজেই আমার কিন্তু আলাদা করে প্ল্যানিং করার আর কোনো জায়গা নেই। তো এটা একদম সবাই মাথা থেকে মানে মুছে ফেলো কি যে আমি মেন্স আর প্রিলি আলাদা করে পড়বো, একসাথেই পড়বো, শুরু থেকে পড়বো। যারা নতুন পরীক্ষা দেবে আগামী দিনের, তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো তাদেরকেও আমি এই কথা বলবো। তো এই বিষয়টা যদি তুমি রপ্ত করতে পারো, তাতে করে কিন্তু তোমার সার্বিক যে একটা ডেভেলপমেন্ট কম্পিটিটিভ এক্সামসগুলো দেওয়ার জন্য, বা ক্যাপাসিটি বিল্ট আপ আমরা যেটাকে বলি, সেটা অনেক ভালো হবে। এবং আমাদের এখন চেষ্টা করতে হবে একটা পরীক্ষা দিয়ে কি করে আমরা আরও 4টে পরীক্ষা ক্র্যাক করতে পারি। দেখো, সেলের ডেফিনিশন তো রেলের পরীক্ষার জন্য একরকম, এসএসসি বা স্টাফ সিলেকশনের জন্য একরকম, পিএসসির জন্য একরকম হবে না। বা লংগেস্ট সেল কি সেটাও এসএসসিতে আলাদা, রেলে আলাদা, পিএসসিতে আলাদা এরকম হবে না। কাজেই প্রিপারেশানটা কিন্তু একটাই, ঠিক আছে? এবং এই একটা প্রিপারেশান দিয়েই আমি সর্বভারতীয় স্তরে কতটা লড়তে পারছি সেই জায়গাটার বোধহয় এখন একটু বেশি বোঝার সময় আমাদের এসেছে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে। তো আমি বলবো যে বিভিন্ন ক্ষেত্রে বারবার যে চ্যাপ্টারগুলো তোমাদের ফোকাস করেছিলাম, যেমন হচ্ছে ধরো সেল বায়োলজি, হিউম্যান ফিজিওলজির যে বিভিন্ন পার্টগুলো, যেমন সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটারি সিস্টেম, হরমোনাল সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, পাশাপাশি আমাদের নিউট্রিশন, ডাইজেস্টিভ সিস্টেম, এই বিষয়গুলো, এবং তার সাথে রেসপিরেশন, সার্কুলেশন, ব্লাড, স্কেলিটাল সিস্টেম, এগুলো সবসময় ইম্পর্টেন্ট। পাশাপাশি প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, এগুলো তোমাদের পড়তে হবে। এভলিউশন,
তার সাথে সাথে রয়েছে ফটোসিনথেসিস, জেনেটিক্স, এই জিনিসগুলো কিন্তু পড়তেই হবে। তাহলে সিলেবাসের মানে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে কোনখান থেকে কোথায় কোন এক্সামে কখন প্রশ্ন দেবে আমরা কিন্তু কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। তাই প্রিপারেশনটা এমনভাবেই রাখতে হবে, সমস্ত চ্যাপ্টারগুলো এমনভাবে বারবার রিভিশন দিয়ে দিয়ে তৈরি করব যাতে যে কোনো পরীক্ষায় এলেই আমি উত্তর করে আসতে পারি। ঠিক এরকমভাবে ইভিএসের ক্ষেত্রেও একই। ইভিএসের ক্ষেত্রে যেমন খুব গুরুত্বপূর্ণ দিক প্রথমেই আমি বলি, পলিউশন খুব ভালো করে দেখতে হবে। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল, নয়েস, রেডিও অ্যাক্টিভ লাইট যা এখন আমাদের চারিদিকে দেখা যায়। পাশাপাশি আমাদের দেখতে হবে বায়োডাইভার্সিটি কনজারভেশনের বিভিন্ন দিক, এবং ইভিএস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু অনেকটা জোর তোমাদের দিতে হবে, কারণ ইভিএস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে কিন্তু মেন্স পরীক্ষাতে অনেক ক্ষেত্রে ফোকাস করা হয়, সেগুলো থেকে প্রশ্ন আসে। আর ফান্ডামেন্টাল জায়গা যেমন ফুড চেন, ফুড ওয়েব, বিভিন্ন ক্ষেত্রে ইন্টার রিলেশন, তার সাথে সাথে বায়োজিওকেমিক্যাল সাইকেল, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো এগুলো কিন্তু দেখতেই হচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনার্জি রিসোর্স ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এগুলোও একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তাই যারা মেন্স পরীক্ষা দেবে তাদের জন্য বলবো, বা যাদের স্কোর ভালো হয়েছে, যারা ভাবছো আমার প্রিলি কোয়ালিফাই হতে পারে, আমি মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি, তাদের বলবো যে প্রিপারেশন তোমাদের একটা ছিলই, সেটাকে আরও বেশি করে শান দাও, বারবার করে বিভিন্ন মক টেস্ট প্র্যাকটিস করো, বিভিন্ন মক, এখন প্রচুর বই মার্কেটে রয়েছে, সেগুলো থেকে মকগুলো প্র্যাকটিস করতে পারো। তো যত পারবে প্র্যাকটিস করো। কম্পিটিটিভ এক্সামের সাকসেস পেতে গেলে কিন্তু এই প্র্যাকটিসটাই হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। বারবার আমরা এই একই কথা তোমাদের বলে থাকি। যাই হোক, সকলকে আবারও শুভেচ্ছা জানাই। সামনে ক্রিসমাস আসছে, নতুন বছর আসছে, নতুন বছরের জন্য নতুন প্রতিজ্ঞা করতে হবে। সকলের ক্রিসমাস বড়দিন খুব ভালো কাটুক, এই কামনা জানিয়ে আমি আজকের আমার এই ছোট্ট সেশন শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, আমি অসীম স্যার তোমাদের সাথে এসেছি WBCS 2023-এর যে প্রিলিমিনারি এক্সাম তোমরা দিলে, এই প্রিলিমিনারি এক্সামের নিয়ে একটু বিশ্লেষণ করার জন্য। অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে এই ইয়ারের প্রিলিতে কোশ্চেন এসেছে, কোন কোন চ্যাপ্টার বা টপিক থেকে এই ইয়ারে কোশ্চেন আসলো না বা এলো না, কিন্তু অন্যান্য বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এসে থাকে, এবং আগামী দিনের 2023-এর যে মেন এক্সামিনেশান হবে, সেই 23-এর মেন এক্সামিনেশান কীভাবে আলটিমেটলি প্রিপারেশান নেবে সেটা নিয়েও আমরা একটু বিশ্লেষণ করব। তো প্রথমেই আসি, এই ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে বিভিন্ন টপিক থেকে। কেমিস্ট্রিতে প্রায় আলটিমেটলি বলতে পারো এই ইয়ারে 10টি কেমিস্ট্রিতে কোশ্চেন ছিল। কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো এসেছে? অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন ছিল 2টো কোশ্চেন, একটি পার্ট ছিল আলটিমেটলি মোল কনসেপ্ট থেকে, আরেকটি আয়নের কনসেপ্ট থেকে। এছাড়া কোশ্চেন ছিল আলটিমেটলি অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে, মিথেন গ্যাস ম্যাক্সিমাম কোথা থেকে প্রডিউস হয়, যেটা সবাই তোমরা ক্লাসে করে থাকো, প্যাডিফিল থেকে তৈরি হয়। এছাড়া কোশ্চেন ছিল বলতে পারো অন্যান্য বিভিন্ন টপিকগুলো লাইক অ্যাটমিক স্ট্রাকচার ছাড়া কোশ্চেন ছিল রিয়াকশান থেকে, অক্সিডেশন রিয়াকশান, এক্সোথার্মিক রিয়াকশান, মিলেমিশে আলটিমেটলি রিয়াকশান ওরিয়েন্টেড কোশ্চেন দেওয়া হয়েছিল। ডিসপ্লেসমেন্ট টাইপ অফ রিয়াকশান থেকে কোশ্চেন এসেছে, ডাবল ডিসপ্লেসমেন্ট থেকে। রিয়াকশানের প্রোডাক্ট থেকে কোশ্চেনটি দিয়েছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের উপর বেস করে। এইভাবে বিভিন্ন আলটিমেটলি 10টি কোশ্চেন আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারগুলো থেকে মেনলি কোশ্চেনগুলো আমরা পেয়েছি। কোশ্চেনগুলোকে নিয়ে যদি একটু অ্যানালিসিস করা যায় প্রিভিয়াস ইয়ারগুলোর তুলনায়, এই ইয়ারে কোশ্চেনে কোথায় পরিবর্তন হলো, কোথায় চেঞ্জ আমরা দেখলাম, এই ইয়ারে আমরা যে চেঞ্জটা দেখতে পেলাম সেটা কিন্তু কোশ্চেনের ট্রেন্ড বা কোশ্চেন কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। অর্থাৎ কোশ্চেন স্ট্যান্ডার্ডে চেঞ্জ হয়েছে। অনেকগুলো কোশ্চেন এসেছে যেগুলো স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন। এই স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন নর্মালি WBCS প্রিলিতে আগে খুব কমই আসতো। এই ইয়ারে বেশ কতগুলো স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দেওয়া হয়েছে, যেখানে অপশানে অল অফ দিস অপশান কারেক্ট হয়েছে। পিরিয়ডিক টেবল পর্যায় সারণী থেকে কোশ্চেন দিয়েছে, এবং একেবারে ডেপথ বা আলটিমেটলি বলতে পারবো গভীরভাবে পড়াশুনো করা দরকার একটা চ্যাপ্টার বা টপিকের উপর বেস করে। কারণ পিরিয়ডিক টেবল থেকে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু পিরিয়ডিক যে লগুলো, এই লগুলো শুধু পড়লেই হবে না, লয়ের রেসপেক্টে যে কোশ্চেনগুলো আলটিমেটলি তৈরি হতে পারে বিভিন্ন লেভেলে, সেই লেভেলের কোশ্চেন থেকে, কনসেপচুয়াল পার্ট থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। অর্গ্যানিক কেমিস্ট্রি কোশ্চেনটি খুব সহজ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ডাইরেক্ট কোশ্চেন দেওয়া হয়েছে, খুব ইজি কোশ্চেন।
এরপর যদি আমরা দেখি কোশ্চেনগুলোর ক্ষেত্রে, তার মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা যে অন্যান্য বছরে যেভাবে তোমরা ভেবে থাকো যে প্রিলি পরীক্ষার কোশ্চেন যদি দেখেই, তাহলে দেখা যাবে অন্যান্য বছরের তুলনায় এই ইয়ারে কেমিস্ট্রি থেকে কোশ্চেন কিছুটা হলেও স্ট্যান্ডার্ড বা কিছুটা হলেও ভালো কোয়ালিটির কোশ্চেন হয়েছে, যেখান থেকে এটা আমরা বুঝতে পারি বা তোমাদের রিয়েলাইজ করা উচিত যে কিভাবে পড়াশুনো করা উচিত ছিল বা কিভাবে পড়াশুনো করলে আগামী দিন পরীক্ষারও ভালো হতে পারে। যখনই কোনো টপিক বা চ্যাপ্টার পড়ছো, সেই টপিক বা চ্যাপ্টারগুলোকে একটু ডিটেলসে পড়া। ডিটেলসে না পড়লে সায়েন্সের বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু কোশ্চেন আলটিমেটলি কমন পাওয়া অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। অর্থাৎ ডেপথে গিয়ে পড়তে হবে, নিখুঁতভাবে বিষয়ভিত্তিক যে নলেজ, সেই নলেজ তৈরি করতে হবে। তারপর প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন লেভেল অফ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ইজি, মডারেট, ডিফিকাল্ট, তাহলে আলটিমেটলি বলতে পারা যায় সেখান থেকে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তাহলে এই ইয়ারে যদি কোশ্চেনগুলো দেখি, মোস্ট অফ দ্য কোশ্চেন আইদার আলটিমেটলি মডারেট অথবা বলা যেতে পারে একটু ডিফিকাল্ট টাইপের। ইজি কোশ্চেন একটি বা দুটো কোশ্চেন ছিল যেগুলো খুব সহজ বা ইজি কোশ্চেন ফ্রম কেমিস্ট্রি সাবজেক্ট থেকে যদি আমরা ভাবি। এবারে অন্যান্য বছর যে চ্যাপ্টারগুলো কভার করে, এবারে সেই চ্যাপ্টারগুলো অনেকগুলো চ্যাপ্টার কভার হয়নি বা প্রিলি পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসেনি। কোন কোন চ্যাপ্টার যেখান থেকে প্রায় তোমরা কোশ্চেন দেখতে পাও, দেখবে আমি অনেকবার বারবার বলেছি, ডব্লিউবিসিএস আলটিমেটলি প্রিলিমিনারি এবং মেন দুটো এক্সামেই কিন্তু রেডিও অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে বরাবরই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, পলিমার কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে। তো এই জায়গাগুলো থেকে কোশ্চেন এবারে নেই। ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউটেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। নাও এবারে মেন 2023 জন্য কীভাবে প্রিপারেশান নেবে। মেনের পরীক্ষার জন্য অবশ্যই খুব ভালো করে সমস্ত টপিকগুলোকে নিখুঁতভাবে পড়ো। তার সাথে পলিউশন কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল পলিউশন পার্টটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। তার সাথে বলতে পারো থার্মোডাইনামিক্স, মেটালার্জি, ওকে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং বিভিন্ন রকম টপিক যেগুলো আছে, এই টপিকগুলোকে নিখুঁতভাবে পড়াশুনো করা দরকার। তাহলে তোমাদের কোশ্চেন আরও অনেক সহজ হবে এবং পরীক্ষা অনেক ভালো হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণে দেখবে এবছর প্রিলি পরীক্ষাটা দেখেছো যে শুধুমাত্র আমাদের ইনহাউস স্টুডেন্টদের ক্ষেত্রে যদি ভাবি আমরা, রাইস স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে দেখতে পাবো সেখানে শুধু 1 থেকে 12 নম্বর এসএম থেকেই কোশ্চেন এসেছে তা নয়, মেনের যে টপিকগুলো ক্লাসে তোমাদের করানো হয় সেখান থেকে কোশ্চেন এসেছে। যেমন মেটালার্জি থেকে কোশ্চেন দিয়েছে একটা পার্টিকুলার প্রসেসের উপর বেস করে, থার্মোডাইনামিক্স থেকে কোশ্চেন দিয়েছে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সির উপর বেস করে, যেগুলো মেনলি মেনের পরীক্ষায় অনেক বেশি আসে, এবারে কিন্তু প্রিলিতে এসেছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো প্রিলি এবং মেন এই দুটোকে কম্বাইন করে পড়াশুনো করো, তাহলেই দেখবে যে কোনো প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষা অনেক ভালো হবে এবং তোমরা নিশ্চয়ই সাকসেসফুল হবে। আশা করব এই আলটিমেটলি তোমরা এইভাবে এগিয়ে চলো সামনের দিনে যেভাবে তোমাদের বললাম, এবং আশা রাখবো 23-এর মেন এবং 24-এর প্রিলিমিনারি এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, যাতে আগামী দিন আরও ভালো করে এক্সাম দিয়ে তোমরা সাকসেসফুল হতে পারো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের গৌতম স্যার, জিওগ্রাফির। তো আজকে আমি তোমাদের সামনে একটা ছোট সেশন নিয়ে এসেছি, যে সেশনটায় আমরা মূলত আলোচনা করব আমাদের WBCS 2023-এর প্রিলিমিনারির কোশ্চেন অ্যানালিসিস নিয়ে, যে কীরকম ধরনের কোশ্চেন আমাদের এই বছরের WBCS প্রিলিমসে আমরা জিওগ্রাফি থেকে দেখতে পেয়েছি। তো দেখো, তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো, তোমরা আশা রাখছি প্রত্যেকেরই এক্সাম খুব ভালো হয়েছে, প্রত্যেকে তোমরা নিজের সেরাটা দিয়ে এসছো এক্সাম হলে। তো আমরা যদি কোশ্চেন পেপারটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে এই বছরের কোশ্চেনে কিন্তু একটা আমূল পরিবর্তন জিওগ্রাফির সাবজেক্টটার রেসপেক্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আমরা দেখতে পেয়েছি এই বছরে টোটাল জিওগ্রাফি থেকে 22টা কোশ্চেন ছিল, যে 22টা কোশ্চেনের মধ্যে বেসিক্যালি আমার পিএসসি এবারে কাভার করেছে ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটি থেকে 7টি কোশ্চেন, এগ্রিকালচার থেকে কাভার করেছে আমার 9টি কোশ্চেন, এবং এই যে 9টি আর 7টি মানে টোটাল দেখো এখানেই আমার কিন্তু 16টা কোশ্চেন কাভার করে গেল। অর্থাৎ বাকি যে 6টা কোশ্চেন, সেই 6টা কোশ্চেন কিন্তু আমাদের 6টা ডিফারেন্ট চ্যাপ্টার থেকে দিয়েছে। ক্লাইমেট থেকে দিয়েছে একটি, সেন্সাস থেকে দিয়েছে একটি, পাওয়ার প্রজেক্ট থেকে দিয়েছে একটি, ট্রান্সপোর্ট থেকে দিয়েছে একটি, এবং তোমার একটি ইভিএসের পার্ট থেকে এসছে, একটি পপুলেশনের পার্ট থেকে এসছে। তো এই চ্যাপ্টারগুলোর ওপরে এই বছর কিন্তু পিএসসি মূলত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় কিন্তু দিয়েছিল। তার মধ্যে অর্থাৎ আমরা বুঝতেই পেরেছিলাম ম্যাক্সিমামটাই কিন্তু কভার করেছিল ইন্ডাস্ট্রি এবং আমার এগ্রিকালচারের পার্ট। অর্থাৎ বাকি যে এতগুলো চ্যাপ্টার আমাদের ছিল, সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু এই বছরে কোনো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসেনি। যেমন আমরা ক্লাসে তোমাদের পড়িয়ে থাকি বা বলে থাকি যে ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন, রিভার সিস্টেম, রিভার ভ্যালি প্রজেক্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ল্যাটিচিউড লঙ্গিচিউড বা ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স বা সয়েল, লেকস, ওয়াটারফলস, মিনারেলস,
এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু এই বছরে বা ক্লাইমেট থেকেও, যে ক্লাইমেটের একটি কোশ্চেন এসেছিল, যদিও সেই কোশ্চেনটা কিন্তু প্রপার ক্লাইমেটের কোশ্চেন না, একটু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোশ্চেন ছিল, প্রপার ক্লাইমেট থেকেও কিন্তু কোনো কোশ্চেন এবছরে আসেনি। অর্থাৎ এই বছরে কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসছে, কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসেনি, সেইটা কিন্তু একটু ভালো করে যদি মাথায় রাখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে পিএসসি কীভাবে আমার কোশ্চেন প্যাটার্ন, কিভাবে আমার কোশ্চেন ট্রেন্ড আমার কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে আগামী বছরগুলোর তোমার তুলনায়। এবং আমরা দেখেছি এই বছরে কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, যেখানে 22টা জিওগ্রাফির কোশ্চেন, সেখানে কিন্তু 22টাই একদম ফার্স্ট অ্যাটেম্পটেই, মানে দেখেই আমি যে অ্যান্সার করব সেটা কিন্তু সেরকম কোশ্চেন কিন্তু ছিল না। অবশ্যই ছিল, একদম ইজি ফরম্যাটে কোশ্চেন ছিল। 22টার মধ্যে মোটামুটি আমরা দেখেছি 11 থেকে 12টা কোশ্চেন কিন্তু একদম ইজি ফরম্যাটে কোশ্চেন ছিল, যেটা দেখলেই স্টুডেন্টরা বুঝতে পারে যে এটাই আমার অ্যান্সার হবে, এখানে আমার কিছু ভাবতে হবে না। তো এরকম কোশ্চেন ছিল অবশ্যই। 11 থেকে 12টা কোশ্চেন কিন্তু একদম ইজি ফরম্যাটে ছিল, যেখানে আমাদের কোশ্চেনের কোনো ডাউট থাকে না, একদম ইজি অ্যান্সার, এটাই অ্যান্সার হবে এবং স্টুডেন্টরা অ্যান্সার করে আসতে পেরেছে। এরকম কিছু কোশ্চেন ছিল যেগুলো একটু তোমার ডাউট ছিল, একটু তোমার মডারেট, একটু কনসেপ্টের কোশ্চেন ছিল, অবশ্যই সেটা সংখ্যা ছিল, কিন্তু আমাদের মোটামুটি আমরা দেখলাম যে 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু মোটামুটি একটু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। যারা নিয়মিত ক্লাস করেছো, সে রাইস স্মার্ট বাংলায় হোক, আমাদের ক্লাসে হোক, তারা কিন্তু অ্যান্সার করে আসতে পেরেছো। তো মোটামুটি একটা 15 থেকে 16টা কোশ্চেন কিন্তু 22টার মধ্যে জিওগ্রাফি থেকে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পেরেছি। 5 থেকে 6টা কোশ্চেন এমন ছিল যেটা একটু তোমার কিন্তু হার্ড লেভেলের ছিল, যেটা কিন্তু একটু অন্য ধরনের কোশ্চেন ছিল, যে ধরনের কোশ্চেন আমরা প্রিলিমসে খুব একটা এক্সপেক্ট করি না, মেন্সে হয়তো দিয়ে থাকে। মেন্সে হয়তো 14-15 সালে হয়তো WBCS মেনে এরকম কোশ্চেন, এরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন এসেছিল। সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু আমরা দেখলাম যে 5 থেকে 6টা কোশ্চেন বেশ, যে কোশ্চেনগুলো কিন্তু আমাদের এইবারে প্রিলিমসের পরীক্ষায় এসছে। সুতরাং পিএসসি কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে কম্পিটিটিভ ফিল্ডের কিন্তু কোনো সাজেশান হয় না, তোমাদের সব পড়তে হবে, সব চ্যাপ্টার পড়তে হবে। যে এই বছর এই চ্যাপ্টারগুলো থেকে এসছে মানে তার পরের বছর এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে না, অন্য চ্যাপ্টার আমি দেখবো, এইরকম কিন্তু কনসেপ্টে গেলে আর হবে না। তোমার সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। তো সুতরাং আমাদের পড়াশোনাটাও সেইভাবে হবে যাতে আমরা সব চ্যাপ্টারগুলোকে পরীক্ষার আগে কিন্তু ভালো করে তৈরি করতে পারি, যাতে আমার পিএসসি যেখান থেকেই কোশ্চেন দিক না কেন যাতে আমার কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো সেইভাবেই তোমরা কিন্তু প্রিপারেশান নাও। এবং প্রিভিয়াস ইয়ার থেকে আমরা এটা অবশ্যই বুঝে গেছি যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কোশ্চেন ম্যাক্সিমাম থাকতো রিভার্স সিস্টেম। প্রিলিমসের ক্ষেত্রে যদি আমি বলি পাওয়ার প্রজেক্ট বা হচ্ছে সেন্সাস, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা হচ্ছে ফিজিওগ্রাফি, সেই ট্রেন্ডটাকে কিন্তু পুরোটাই পিএসসি এই বছর চেঞ্জ করে দিল। চেঞ্জ করে টোটালটাই তোমার শিফট করে গেল ইকোনমিক জিওগ্রাফির ওপরে। ইকোনমিক জিওগ্রাফির ওপর শিফট করে এমন কিছু কোশ্চেন কিন্তু দিল, যেখানে কোশ্চেনগুলো কিন্তু কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ভাবতে হয়েছে যে কোনটা অ্যান্সার হবে। তো পড়ার সময় শুধুমাত্র ইনফরমেশান আমাদের কালেক্ট করা নয়, ইনফরমেশানের পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করা, বই পড়া, ঠিক আছে, আরও এক্সট্রা বই পড়া, পুরো টপিকটাকে ধরে পুরো তার বিশ্লেষণ করা যে কেন এটা হচ্ছে, কেন এটা হলো। সেই জিনিসগুলোকে তোমার যদি ভালো করে না স্টাডি করো, কোশ্চেন কিন্তু আগামী দিনে কিন্তু তোমার যেভাবে কোশ্চেন কিন্তু এই বছর দেখিয়ে দিল, যেভাবে ট্রেন্ড যেভাবে আমাদের আসলো, কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হলো, আগামী দিনে কিন্তু সেটাই তোমার কিন্তু ইন্ডিকেট করছে যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু এবার থেকে এরকমই হবে। তোমরা প্রত্যেকেই খুব ভালো করে পড়াশোনা করো, আশা রাখছি তোমরা প্রত্যেকেই তোমার পারবে। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, আমাদের রাইস স্মার্ট বাংলায় প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, ক্লাসরুমে হোক, রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে হোক, প্রত্যেকে তোমরা যদি ক্লাসগুলো ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমার কোশ্চেন যেভাবে চেঞ্জ হোক না কেন, কোশ্চেন প্যাটার্ন যেভাবে চেঞ্জ হোক না কেন, আমরা অবশ্যই কিন্তু কোশ্চেন হলে আমরা কিন্তু অবশ্যই কোশ্চেন কিন্তু এক্সাম হলে কিন্তু আমরা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবো। তো বেস্ট অফ লাক। আগামী দিনে অনেক এক্সাম রয়েছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, ফুড এসআই আছে। তো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে স্টাডি করো। অবশ্যই স্টাডির মধ্যে কিন্তু তোমার সেখানে ডেপথ থাকবে, ডেপথে করে গিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলে অবশ্যই আমার সাকসেস আসবে। তো বেস্ট অফ লাক আগামী দিনে যে এক্সামগুলো আসছে। থ্যাংক ইউ। হ্যালো অ্যাসপিরেন্ট, রাইস স্মার্ট বাংলার পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। সদ্য বিশেষ পরীক্ষা সম্পন্ন হলো। আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত সাবজেক্ট মেন্টররা রয়েছেন তাদের সাবজেক্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন, তাদের পর্যবেক্ষণ অনেকে শেয়ার করেছেন বা করবেন। আমি আমার ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে আমার পর্যবেক্ষণটাকে শেয়ার করব তোমাদের সামনে। প্রথমত বলি, আমার ইকোনমিক্স থেকে 19খানা প্রশ্ন এসছে, 12খানা প্রশ্ন পুরোপুরি স্ট্যাটিক পার্ট, টপিক ওরিয়েন্টেড, যেটা স্টুডেন্টরা পারবে, যার লেভেলটা ইজি টু মিডিয়াম। বাকি 7খানা প্রশ্ন ছিল ডায়নামিক পার্ট।
প্রথম প্রশ্ন আমরা বলি, আমরা দেখেছি সাধারণত সেক্টর অফ দ্য ইকোনমি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি, টার্সিয়ারি থেকে প্রশ্ন আসে। এবারে প্রশ্নটা একটু অফবিট মোডে এসছে, কুইনারি, কোয়াটারনারি। নেক্সট হচ্ছে ফিসকাল পলিসির পার্ট। ফিসকাল পলিসির পার্ট থেকে বাজেট পড়ে, ডেফিসিট ফাইন্যান্সিং, ফিনান্স কমিশন, এক্সপেন্ডিচার থেকে অনেক টপিক রয়েছে, কিন্তু আমরা এইগুলো থেকে প্রশ্ন পাইনি। যেটা পেয়েছি সেটা হচ্ছে বাজেটের আগের দিন যে ইকোনমিক সার্ভে যে রিপোর্টটা বেরোয়, সেই রিপোর্টে 100 পয়সার মধ্যে কোন কোন ট্যাক্স থেকে সরকার বেশি রেভিনিউ আর্ন করে, কোন কোন ক্ষেত্রে বেশি খরচা করে, এই রিপোর্টটা থেকে অনেকগুলো প্রশ্ন এসছে। তাই আগামী দিনে এগুলোকে ফলো আপ করতেই হবে। প্রশ্নের লেভেল অত্যন্ত ইজি, যারা ফলো আপ করেছেন ভালোই হবে, ভালোই হয়েছে। নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে দুখানা প্রশ্ন এসছে। একটা প্রশ্ন হচ্ছে পুরোপুরি ডাইনামিক পার্ট, যেমন 2022 সালের মধ্যে কোন ডিপার্টমেন্ট তৈরি করেছে। আর একটা পুরো চেনা ছকের মধ্যেই প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে যে কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসি রিজার্ভ ব্যাঙ্ক ব্যবহার করে, সেখান থেকে প্রশ্ন এসছে। আমাদের ফিনান্স আর একটা এসছে 5 ইয়ার প্ল্যানিং এবং নীতি আয়োগ। তবে নীতি আয়োগ থেকে প্রশ্ন আসার ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি যখন নীতি আয়োগ 2015 সালে সেট আপ হলো, তখন থেকে প্রশ্ন আসতো কোন আইনে তৈরি হয়েছে। তারপরে প্রশ্ন এলো কি, যে প্রত্যেক গভর্নিং কাউন্সিলের যে মিটিংগুলো হয়, মেন এজেন্ডা কি। তারপরে ট্রেন্ড এলো ইন্ডেক্সগুলো কে তৈরি করে, বা কী কী ইন্ডেক্স নীতি আয়োগ তৈরি করেছে। এবারে দেখলাম ট্রেন্ডটা এসছে যে ওই ইন্ডেক্সগুলো নীতি আয়োগ তৈরি করেছে ইন অ্যাসোসিয়েশন অফ হুইচ ইনস্টিটিউশন, কার সহযোগে তৈরি হয়েছে, এগুলো থেকে মূলত প্রশ্ন এসছে। এরপর আমরা বলবো যে কোন কোন টপিক থেকে আসা উচিত ছিল কিন্তু আসেনি। যেমন আমরা এগ্রিকালচার থেকে কোনো প্রশ্ন পাইনি, ইন্ডাস্ট্রির মহারত্ন নবরণ থেকে এক্সপেক্ট করা গিয়েছিল, কোনো প্রশ্ন পাইনি আমরা ইকোনমি রিফর্মস থেকে কোনো এলপিজি মডেল থেকে প্রশ্ন পেলাম না, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে কোনো প্রশ্ন পাইনি, প্রশ্ন পাওয়া যায়নি। তারপরে আমরা পাইনি ডেফিসিট ফাইন্যান্সিং, ফিনান্স কমিশন, নন প্ল্যান এক্সপেন্ডিচার, বাজেট, এগুলো থেকে কিন্তু আমরা প্রশ্ন পাইনি। ক্যাপিটাল মার্কেট, বিভিন্ন ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নাবার্ড কবে তৈরি হচ্ছে, এক্সিম ব্যাংক কবে তৈরি হচ্ছে, এখান থেকে কিন্তু পাইনি প্রশ্নগুলো, যেগুলো আমরা লাস্ট মেনে আমরা অনেক প্রশ্ন পেয়েছি এগুলো থেকে। নেক্সট, আমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন আসা উচিত ছিল কিন্তু আসেনি। আমরা এখন বলবো যে গত বছরের যে প্রিলিমস আর এবছরের যে প্রিলিমস, দুটোর মধ্যে কম্পারেটিভ স্টাডি। গত বছরের প্রশ্ন ছিল অত্যন্ত সহজ, যেমন সেবি কবে তৈরি হয়েছে, অর্থাৎ সেবি। আর একটা প্রশ্ন ছিল সেবির ফুল ফর্মটা কি, এটা ছিল ইজি মোডের প্রশ্ন, প্রিলিমস ওরিয়েন্টেড। এবারের প্রশ্ন কিন্তু সেইভাবে আসেনি, একটু কনসেপচুয়াল পার্ট, অর্থাৎ সিআরআর যদি অ্যাবলিশ হয়ে যায়, এসএলআর যদি না থাকে, তাহলে ইকোনমিতে ইনফ্লেশনটা কি হতে পারে, এরকম কনসেপচুয়াল প্রশ্ন এসছে। অর্থাৎ গত বছরের আমাদের প্রশ্নের প্যাটার্ন ছিল সম্পূর্ণ স্ট্যাটিক, 9টা প্রশ্ন এসছে। আমি দুটো নিদর্শন বলি, কর্পোরেশন ট্যাক্স কোন গভর্নমেন্টের আন্ডারে পড়বে, আর একটা প্রশ্ন ছিল সেবির ফুল ফর্ম কি, এরকম প্রিলি ওরিয়েন্টেড ইজি মোডে প্রশ্ন। এবারে প্রশ্ন কিন্তু ছিল পুরোপুরি কনসেপচুয়াল পার্ট। গত বছরে কোনো কিন্তু ডাইনামিক পার্ট আসেনি, এবছরে মিক্সচার অফ ডাইনামিক এবং টপিক ওরিয়েন্টেড স্ট্যাটিক পার্টের প্রশ্ন। এই হচ্ছে আমাদের দুটোর মধ্যে কম্পারেটিভ স্টাডি। তাহলে আগামী দিনে এরকম ট্রেন্ড দেখে গত বছর এবং এবছরের পরীক্ষা প্রশ্ন দেখে আমাদের কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। প্রথম আমি বলবো যে টপিকগুলো, অর্থাৎ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ডেফিসিট ফাইন্যান্সিং, বাজেট, ফিনান্স কমিশন, রিজার্ভ ব্যাংকের কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ইকোনমি রিফর্ম, ডিভ্যালুয়েশন, এই টপিকগুলোকে ইন ডেপথ স্টাডি করতে হবে। টপিক বাড়িয়ে লাভ নেই, যে টপিকগুলো আছে ভালো করে পড়তে হবে উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার 2, এই টপিকের ওপর ভিত্তি করে যত ধরনের বৈচিত্র্যমূলক প্রশ্ন হতে পারে সেইগুলোকে ফোকাস করতে হবে। নাম্বার 3, আমাদের গত একটা বছরে বিভিন্ন রাজ্যে প্রচুর পরীক্ষা হয়, সেই প্রতিটি রাজ্যের পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে আমাদের R&D করতে হবে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নাম্বার 4, রেগুলার নিউজ পেপার স্টাডি করতে হবে, কারণ কারেন্ট এবারে পরীক্ষা প্রশ্নপত্র দেখিয়ে দিল কারেন্ট ইনফরমেশন গেটস মোর ওয়েটেড, সো উই শুড ফোকাস অন নিউজ পেপার। যত বেশি ইনফরমেশন থাকবে তত কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং তার প্রতিফলন প্রশ্নপত্রে পড়বে। সুতরাং এবারের প্রশ্নটা আমাদের বুঝিয়ে দিল ডে 1 থেকে প্রিলিমেন একসাথে পড়তে হবে, কনসেপচুয়াল, কারেন্ট তথ্য, এই দুটো কিন্তু এবারে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে সব থেকে বেশি ফ্লেভার পেয়েছে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো স্টুডেন্টস, সদ্য সমাপ্ত WBCS 2023 পরীক্ষার প্রশ্নপত্রকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে বেশ কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। প্রথমত, এই পরীক্ষা এবছর যেটা হয়ে গেল সেটা গত 5 বছরের তুলনায় অন্যতম কঠিন পরীক্ষা।
এবং পিএসসি যে ধরনের প্রশ্ন সেট করেছে সেখানে ইন্ডিয়ান পলিটি সেকশন থেকে কিন্তু অত্যন্ত ভালো কিছু প্রশ্ন এসছে, যে প্রশ্নগুলোকে অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারবো পার্টিকুলার কিছু চ্যাপ্টারকে গুরুত্ব দিয়েছে পিএসসি এবং কিছু চ্যাপ্টার থেকে একেবারেই প্রশ্ন কিন্তু আসেনি। যদি আমরা উদাহরণ দিই তোমরা বুঝতে পারবে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, ফেস করেছো, তারা অবশ্যই কিন্তু বিষয়টার সঙ্গে রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যে কিছু পার্টিকুলার চ্যাপ্টার, যেরকম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি, কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টের উপরে প্রশ্ন পেয়েছি, আমরা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের উপরে প্রশ্ন পেয়েছি, আর্টিকেলের উপরে প্রশ্ন পেয়েছি, আমরা অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন পেয়েছি, সেন্টার স্টেটস রিলেশনশিপ অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্কের ওপরে আমরা কিন্তু একটা টপিক কোন লিস্টের অন্তর্ভুক্ত সে প্রশ্ন পরীক্ষায় পেয়েছি। কিন্তু মোটামুটিভাবে যদি আমরা দেখি যে পলিটি সেকশন থেকে সাধারণত যত নম্বরের প্রশ্ন হয়, মোটামুটি ধরে রাখো 15 থেকে 20খানা প্রশ্ন হতে পারে, এবছর কিন্তু প্রশ্নের সংখ্যা তুলনামূলক কম ছিল। তাই আমাদের এটা বুঝতে হবে যে এবছরের সংখ্যা ছিল প্রশ্নে মোটামুটি 12 থেকে 14টা। আমরা এক্সপেক্ট করব নেক্সট ইয়ার হয়তো প্রশ্নের সংখ্যা বাড়বে, এবং এই যে সংখ্যাটা এবছর কম সেটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে আমাদের কিভাবে পড়তে হবে, তার স্ট্র্যাটেজি কীরকম হবে সেই দিকে। অর্থাৎ প্রশ্নের সংখ্যা যদি কম আসে আমাদের সাবজেক্ট থেকে, তার মানে কিন্তু তোমাদের যে কটা প্রশ্ন দেবে ইনডেপথ স্টাডি করে কিন্তু সেই প্রশ্নগুলোকে তোমাদের ফেস করতে হবে। এবং এখানে আমরা যে যে চ্যাপ্টারগুলো থেকে একদমই প্রশ্ন পেলাম না এবছর, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেট লেজিসলেচার, স্টেট এক্সিকিউটিভ। এবং এই স্টেট লেজিসলেচার এক্সিকিউটিভ থেকে প্রশ্ন কিন্তু এক্সপেক্টেড ছিল, তার কারণ পশ্চিমবঙ্গের পরীক্ষা, পশ্চিমবঙ্গ রাজ্যের পরীক্ষা, সেখানে রাজ্য থেকে সে অর্থে কোনো প্রশ্ন নেই। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জুডিশিয়ারি, সেরকম কোনো প্রশ্ন আমরা এবছর দেখলাম না। এবং আমার সব থেকে সারপ্রাইজিং লেগেছে সুপ্রিম কোর্টের কেস, যে কেস দিয়ে কিন্তু গতবারেও আমরা প্রিলিমসে একটা প্রশ্ন পেয়েছিলাম, যদিও বা এই কেসের প্রশ্ন মূলত মেন্সে আসে, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা সেই অর্থে কোনো প্রশ্ন এবারে ডিরেক্ট প্রশ্ন এবারে পেলাম না। এবং আমরা যে এরিয়াগুলো থেকে একদমই প্রশ্ন পেলাম না তার মধ্যে আমরা বলতে পারি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কোর পঞ্চায়েত থেকে কিন্তু প্রশ্ন নেই। কীরকম প্রশ্ন ছিল যে 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যে পঞ্চায়েতে কোনো রিজার্ভেশন থাকে না এসসিদের জন্য, কিন্তু কোর পঞ্চায়েত থেকে কিন্তু প্রশ্ন নেই, আবারও কিন্তু এটা স্টেটের জায়গা, নেগলেক্টেড। তাহলে এমন কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো থেকে এবছর কিন্তু প্রশ্ন একদমই আসেনি। তার মধ্যে আমরা যদি একটা লিস্ট করি আমরা বলতে পারি সিটিজেনশিপ থেকে কোনো প্রশ্ন আমরা পেলাম না, সেই অর্থে আমরা কিন্তু প্রশ্ন পেলাম না, কোর পার্লামেন্ট থেকে, প্রাইম মিনিস্টার থেকে কোনো প্রশ্ন পাইনি, প্রেসিডেন্টের পাওয়ার ফাংশনের উপরে কোনো প্রশ্ন পেলাম না, এবং আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা স্টেট লেজিসলেচার এক্সিকিউটিভের উপরে কোনো প্রশ্ন পাইনি। আমরা যদি বলি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে সেই অর্থে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, বেশ ভালো মানের প্রশ্ন। তাই আমাদের প্রত্যেকের স্ট্র্যাটেজি হবে নেক্সট পরীক্ষার জন্য, অর্থাৎ WBCS 2024-এর প্রিলিমসের জন্য এবং 2023-এর মেন্সের জন্য ইনডেপথ স্টাডি করো, কনসেপচুয়াল স্টাডি করো। অর্থাৎ শুধু ইনফরমেশন পড়ে গেলে, শুধু প্র্যাকটিস করে গেলে তাহলে কিন্তু হবে না, অত্যন্ত ডিটেলে পড়তে হবে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটার উপরে ডিটেল পড়ার পরে MCQ প্র্যাকটিস করতে হবে। একই প্রশ্ন যেটা হয়তো আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ফরম্যাটে আসতে, সেটাই কিন্তু এবছর ফরম্যাট চেঞ্জ করে এসছে। সুতরাং এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আশা করছি প্রত্যেকের পরীক্ষা মোটামুটিভাবে ভালোভাবে দিতে পেরেছো। যারা পরীক্ষা ভালো করে দিতে পারলে না, আশানুরূপ হলো না, কোনো রকম কোনো মন খারাপের জায়গা নেই, পরের বার তৈরি করো নিজেকে এবং খুব ভালোভাবে সাফল্যের মুখ দেখতে পাবে। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটাই শুধু টিপস, তোমরা আপকামিং যে মেন এক্সামিনেশন রয়েছে, যার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ বা পরে নিতে চলেছো, সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই যে যে এরিয়াগুলোকে পড়ে যাবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিটিজেনশিপ, ভারতবর্ষের পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, প্রেসিডেন্ট এবং অবশ্যই এমার্জেন্সি প্রভিশন, এখান থেকে কোনো প্রশ্ন এবছর কিন্তু আসেনি। সুতরাং আমরা মেইনসে একটা ভালো পেপার এক্সপেক্ট করতে পারি এবং এভাবে যদি পড়াশোনা করো
সৎ থাকো নিজের কাজেতে, অনেস্ট থাকো নিজের কাজেতে এবং ফুল ডেডিকেশন থাকে, তোমাদের কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না। প্রত্যেকে খুব ভালো থেকো, আগামী দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন হলো তোমাদের WBCS প্রিলিমিনারি 2023 এক্সাম? আশা করি ভালো হয়েছে। এবার আমার অঙ্কের সাবজেক্টে কয়েকটা কথা বলি। ম্যাথ থেকে যে কোশ্চেনগুলো এসছে 12 থেকে 13টা কোশ্চেন, কিন্তু এটা শুধুমাত্র ম্যাথ বলা যাবে না। অ্যাকচুয়ালি টপিকটা জেনারেল মেন্টাল এবিলিটি। 2000 প্রিলিমসের মধ্যে 25 মার্কস এটা থাকে, এবং সেখানে আমরা মনে করি যে এই জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে ম্যাথ জিআই মিলিয়ে 25 কোশ্চেন্স এবং 25 মার্কস, তাই তো? তাহলে ম্যাথসের ক্ষেত্রে যে 12-13টা কোশ্চেন এসছে সেগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যদি দেখা যায় সেখান থেকেই কিন্তু সেই টাইপ অফ কোশ্চেন্স বা প্যাটার্ন অফ কোশ্চেনই কিন্তু এসছে, এবং কোশ্চেন লেভেল কিন্তু খুবই ইজি। কি কি টপিক এখানে কভার হয়েছে একটু দেখে নাও। আমি একটু বলি, সিম্পলিফিকেশন, ইকুয়েশন সলভিং, 3 থেকে 4টে কোশ্চেন এসছে। যেমন একটা কোশ্চেন ছিল কোশ্চেনের অ্যান্সার ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, এটা আমরা অবশ্যই একটা ইকুয়েশন সলভিংয়ের মাধ্যমে করতে পারি। 200 টাকার নোট, 100 টাকার নোটের অঙ্কটা, এরকম একটা 1 - 1/3 এরকম একটা সিরিজের অঙ্ক ছিল। এগুলো নর্মাল সিম্পলিফিকেশন। তার সাথে কি ছিল? রেশিও প্রপোর্শন। এটা একটা অ্যাপ্লিকেশন ছিল কিসের? মেনসুরেশনের। একটা পরিমিতির অঙ্ক ছিল না, ত্রিভুজের টোটাল পরিসীমা, 3টে সাইডের রেশিও, তার একটা অ্যাপ্লিকেশন আমরা রেশিও প্রপোর্শনের মাধ্যমে করছি। পার্সেন্টেজের পাস ফেলের অঙ্ক ছিল, এবং তার সাথেও ছিল একটা নাম্বার সিস্টেমের অঙ্ক। তো এই ধরনের টপিকগুলো কিন্তু এবারে কভার হয়েছে। কিন্তু তার মানে এটা নয় বাকি টপিকগুলো থেকে কি কোশ্চেন আসছে না, না, কখনোই না। কারণ ট্রেন্ডস দেখা গেছে যে বিগত 2-3 বছরেও কিন্তু সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বা প্রফিট লস বা HCF LCM এগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসছে। এবং অবশ্যই পিথাগোরিয়ান ট্রিপলেটের একটা পিথাগোরাস থিওরাম যদি আমরা অ্যাপ্লাই করি সেই কনসেপ্টের অঙ্ক এসছে। কিন্তু এগুলো সব তো আর কভার করা যায় না, কারণ মাত্র 25টা প্রশ্ন, তার মধ্যে ম্যাথ জিআই জেনারেল মেন্টাল এবিলিটি যেটা আমরা বারবার বলতে পারছি আর কি, তো সেই টপিকগুলো কিন্তু কভার করা যায়নি এবারে। বাট এটা নয় যে পরের বছর প্রিলিমসে আমরা এই টপিকগুলো দেখব না, অবশ্যই দেখব। এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভীষণ ইজি। তার সাথে একটা কথা বলে রাখি, 2023 এর যে মেন এক্সাম, অবশ্যই আমরা 6 মাসের গ্যাপ ধরে নিই, তারপরেই মেন্সের এক্সামটা থাকে। তবে একটা জিনিস মাথায় রাখবে, লাস্ট 3 বছর ট্রেন্ডটা কি বলছে। আমি যদি 2020 প্যান্ডামিকের পর থেকে ভাবি, তাহলে 2020-তে একটা জিনিস লক্ষ্য করো, প্যান্ডামিক শুরু হয়েছিল এপ্রিল-মে নাগাদ, এবং আমাদের ন্যাচারালি যেটা হতো WBCS মেন্স কিন্তু হতো ঠিক 6 মাস। ফেব্রুয়ারিতে প্রিলি হতো, ঠিক তার 6 মাস পর ওই জুলাই-আগস্ট ওই সময় মেন্স হতো। কিন্তু 2020-তে কিন্তু সেটা হয়নি, কারণ প্যান্ডামিক। এরপরে যখন 2021-এ 20 মেন্স হলো, সেখানে দেখা গেল ইন জেনারেলি 6 নাম্বার পেপারটা WBCS মেন্সের অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং নামে থাকে। সেখানে 100-100 করে এরকম ডিভিশন থাকতো বিফোর 2020। বাট 2020 মেন্সে দেখা গেল অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং পেপারের মধ্যে 160টা কোশ্চেন কিন্তু ম্যাথ থেকে এসছে। এবং শুধু অ্যারিথমেটিক নয়, কিন্তু সেখানে অ্যাডভান্স স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো সেগুলো কিন্তু ওই টপিকের মধ্যে বা ওই পেপারের মধ্যে দেওয়া হয়েছে। সেখানে কি কি? জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজাবরা, মেনসুরেশন 2D 3D, এবং তার সাথে ডেটা ইন্টারপ্রিটেশন এবং অ্যারিথমেটিক, প্রোগ্রেশন, এপি সিরিজ, জিপি সিরিজ এগুলো কিন্তু ছিল। তাহলে দেখো 200টা কোশ্চেনের মধ্যে ম্যাথসই কভার করে গেল 150 অ্যাভাব, অ্যান্ড রেস্ট অফ দ্য কোশ্চেন্স আর জিআই। সেমভাবে আমি যদি 2021 দেখি, 2021-এর মেন্সেও কিন্তু সেমভাবেই অতটা না হলেও 130 অ্যাভাব কিন্তু ম্যাথস কোশ্চেন ছিল। সেখানেও আমি যদি আলাদা করে ভাবি 90 কোশ্চেন্স অ্যারিথমেটিক এবং বাকি 45 to 50 কোশ্চেন্স ছিল কিন্তু আমাদের এই অ্যাডভান্স লেভেল থেকে। অবশ্যই জিওমেট্রি আরও একবার মেনশন করছি আমি, জিওমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগো বা ডেটা ইন্টারপ্রিটেশন, কোঅর্ডিনেট এগুলো থেকে, ইভেন লগ থেকেও কোশ্চেন এসছে। হলো এবারে 2022 এর মেন। 2022 এর মেনে দেখা যাচ্ছে 190, আরও একবার রিপিট করছি, 190টা কোশ্চেন্স ম্যাথ থেকে। তার মানে ভাবো ম্যাথের গুরুত্ব কতটা বেড়েছে। তাহলে এখানে কিন্তু কখনোই ম্যাথকে অবহেলা করা যাবে না, সেইভাবে স্ট্র্যাটেজি নিতে হবে এবং ফুল সিলেবাস, বারবার বলছি ফুল সিলেবাস, শুধু অ্যারিথমেটিক কভার করলে হবে না, তার সাথে জিওমেট্রি, অ্যালজেব্রা, ট্রিগো, ডেটা ইন্টারপ্রিটেশন, মেনসুরেশন ভালোভাবে কভার করতে হবে। কারণ 200-র মধ্যে 190টা কোশ্চেন গত বছর মেন্সে এসছে। তাই
এবছর 2023-এর মেন্সে কিন্তু এই ট্রেন্ডই ফলো হবে, অ্যাভাব 150 160 ম্যাথ আমরা এক্সপেক্ট করতেই পারি। সুতরাং প্রিপারেশন জোর কদমে নিতে হবে। আর একটা ছোট্ট কথা আমি বলে দিই, 2024-এর প্রিলিমিনারি অনেকে অনেক দিকে অনেক রকম শুনতে পাচ্ছ যে চেঞ্জ হবে, এটা হবে, ওটা হবে, ওই দিকে যেও না যতক্ষণ না পিএসসি কোনো রিয়েল নোটিফিকেশন দিচ্ছে। তবে আমার মতে যদি নোটিফিকেশন কিছু না আসে তাহলে কিন্তু 2023 বা এত বছর ধরে প্রিলিমিনারি যে ট্রেন্ড আমাদের ম্যাথে চলে আসছে 2024ও সেই ট্রেন্ডই ফলো হবে। ইজি কোশ্চেন থাকবে 2024-এর প্রিলিমিনারিতে। তবে অবশ্যই 2023-এর মেন্সের ওপর কিন্তু জোর দাও। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্ট, প্রিলি তো কমপ্লিট হয়ে গেল। জিআই বা ম্যাথস যেটাকে আমরা বলি মেন্টাল এবিলিটি, সবারই পরীক্ষাটায় মেন্টাল এবিলিটি পার্টটা সবার ভালো হয়েছে। সমস্ত স্টুডেন্টরা বলছে যে এই পার্ট থেকে মোটামুটি যতগুলো কোয়েশ্চেন্স ছিল সবাই সব কিছু অ্যাটেম্প্ট করেছে। তবে যেটা দেখা যাচ্ছে, দেখো কিছু কিছু আমরা চ্যাপ্টার যেগুলো আমরা এক্সপেক্ট করে থাকি যে আসে, এরকম কিছু চ্যাপ্টার মিসিং ছিল। তাহলে সেই চ্যাপ্টারগুলো আমরা এক্সপেক্ট করতে পারছি যে আগামী যে মেনের পরীক্ষাতে আসার চান্স আছে। আবার কিছু কোয়েশ্চেন্স যেগুলো দেওয়া হয়েছে তার স্ট্যান্ডার্ড কেমন ছিল। দেখো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স ছিল ম্যাক্সিমাম, ডেটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স ছিল প্রিভিয়াস ইয়ার, সমস্ত বলবো না, বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার মেন থেকে। তো যেখানে আমরা দেখলাম একটা ছিল কোডিং ডিকোডিং, একটা লেটার সিরিজ, একটা নাম্বার সিরিজ। ওই নাম্বার সিরিজটা হচ্ছে যেটা ওই ডেটের ওপরে ছিল, তোমরা দেখেছো। একটা ব্লাড লেসন্স, একটা মিসিং নাম্বার, ভেন ডায়াগ্রাম একটা, আর একটা পাজেল, একটা সিটিং, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স ছিল। তাহলে আমরা কি করতে হবে মেনের পরীক্ষার জন্য? দেখো প্রিলি রেজাল্ট বেরোনোর পরে আর সামনে যে মেন, তার গ্যাপটা কিন্তু কম থাকে। রেজাল্ট বেরোনোর পরে প্রিপারেশান নেবো তখন কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে না, যে টপিকগুলো এখানে আসলো না, যেমন ধরো ডিরেকশন টেস্ট একটা কোয়েশ্চেন্স আসেনি, তারপরে ধরো ডাইস, তার কোনো কোয়েশ্চেন্স নেই। তারপরে আমি বলবো পারমুটেশন কম্বিনেশন। কেন? যদি ইউপিএসসির হালকা কোনো টাচ থাকে মেনের, তোমরা যদি সিস্যাটের পরীক্ষার কোয়েশ্চেন্স দেখো লাস্ট ইয়ারের, প্রচুর পারমুটেশন কম্বিনেশনের কোয়েশ্চেন্স এসছে। মানে ওর যে কী কী ভ্যারাইটি হতে পারে, কিভাবে সলভ করা যেতে পারে। তোমরা যদি দেখো 12 থেকে 13 কোয়েশ্চেন এসছে শুধু পারমুটেশন। এটা তো অ্যাটলিস্ট বললাম, বেশিও হতে পারে যেখানে পারমুটেশন কম্বিনেশন অ্যাপ্লাই করে হয়। এবারে দেখো নন ভার্বাল, এবারে কোনো নন ভার্বাল সেরকম ছিল না। তো আমরা নন ভার্বাল, বিশেষ করে কাউন্টিং অফ ফিগার, যেটা খুব মিসিং, প্রায় পরীক্ষায় আসে। শুধু তাই নয়, আমরা মেনের পরীক্ষাতে দেখেছি যেগুলো সিজিএলে আসে যে ধরনের নন ভার্বাল, পেপার ফোল্ডিং, পেপার মিরার ইমেজ, ওয়াটার ইমেজ, এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো। তারপরে দেখো যেটা আমরা বলি সুডুকু বলি, যে পিরামিড বলে থাকি মিসিং নাম্বারের, এগুলো আসে। তারপরে পাজেল, কন্ডিশনাল পাজেল, পাজেলের লেন্থও মেনের পরীক্ষা, কেন মেনের পরীক্ষাতে পাজেলে থাকে গ্রুপ কোয়েশ্চেন্স। হয়তো প্রিভিয়াস দুটো ইয়ারে একটু ম্যাথসের কোয়েশ্চেন্স বেশি ছিল, জিআই কম ছিল, কিন্তু সেটা যে বছর থাকবে এটা ধরে নেওয়া যায় না। আমরা ধরে নেব যে সমান ওয়েটেজ থাকবে। তাহলে 100 যদি জিআই তোমাকে আনসার করতে হয়, বিশেষ করে দুটো চ্যাপ্টার যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে, সেটা হচ্ছে অ্যানালজি আর ক্লাসিফিকেশান। এই দুটো অবশ্যই ভালো করে দেখে যেও, কেননা এই চ্যাপ্টারগুলো সাধারণত আমরা দেখেছি মেনের পরীক্ষাতে প্রায় এই দুটো চ্যাপ্টার থেকে নিয়ার অ্যাবাউট 20 কোয়েশ্চেন্স থাকে। তাহলে আমরা কি বললাম যে এই চ্যাপ্টারগুলো একটু কিউব, ক্যালেন্ডার, ক্লক, যেগুলো এখানে মিসিং ছিল সেগুলো একটু দেখে যাওয়া। আর হচ্ছে লজিক্যাল রিজনিং পার্টটা একটু ভালো করে দেখে যাওয়া। সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখান তো একটা হেক্সাগোনাল শেপ দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমার মনে হয় যে আপকামিং পরীক্ষা আসবে সেখানে হেক্সাগোনাল নাও দিতে পারে, তারা সার্কেলের ওপর দিতে পারে, তারা অন্য কোনো ভ্যারাইটির ওপর দিতে পারে। তাই আমার মনে হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু ভালো করে, কেন গ্রুপ কোয়েশ্চেন্স যদি থাকে অবশ্যই আনসার করে আসতে হবে। ব্লাডলেস আনসার, অনেক সময় গ্রুপ কোয়েশ্চেন্স থাকে। তাহলে প্রিলি যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এবারে আমাদের কি না, টার্গেট হচ্ছে মেন। এবার আমরা কি করব, আগে থেকে কেন প্রিপারেশান নিয়ে রাখবো, কেন রেজাল্ট বেরোনোর পরে স্টুডেন্টরা ভাবে যে পাস যখন করে গেছি এবারে আমাকে অপশনালটাকে আরও বেশি ফোকাস করতে হবে। তখন কি হয়, কম্পালসারিতে একটু ওয়েটেজ কমে যায়। তাহলে আগে থেকে যদি আমি কম্পালসারি সাবজেক্টগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে থাকি, তাহলে কি হবে, আমার মেনের পরীক্ষাতে পরীক্ষার আগে আমার টেনশন থাকবে না। তাই সমস্ত ক্যান্ডিডেটকে বলবো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নিয়ে রাখো।
যে টপিকগুলো বললাম প্রিলিতে আসেনি সেগুলোর ওপরে একটু জোর দাও। আবার ঘুরে ফিরে বলবো পারমুটেশন কম্বিনেশনের ওপরে একটু জোর দেবে, ক্যালেন্ডার ক্লকের ওপর জোর দেবে, সেট থিওরির ওপর জোর দেবে, ছোট একটু প্রবাবিলিটি দেখে যেও, ইনপুট সিস্টেম দিয়েছিল সেটাও একটু দেখে যেও, অ্যালফাবেটিক্যাল চ্যাপ্টার এগুলো দেখে যেও। এইগুলো সবাই একটু ভালো করে জিআইটা প্র্যাকটিস করে যেও। আমার মনে হয় তোমরা মেনের পরীক্ষাতেও আরও ভালো রেজাল্ট করে সাকসেস হতে পারবে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি একটা ছোট্ট সেশনে। তোমরা সবাই পরীক্ষা দিয়েছো। এবার পরীক্ষাটা থেকে কোয়েশ্চেনগুলো কিভাবে এসেছিলো, কোন চ্যাপ্টার থেকে এসছে, কোন চ্যাপ্টার থেকে আসেনি, আর আগামী পরীক্ষায় বিশেষ মেন্সে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তার একটা ছোট্ট অ্যানালিসিস আমরা করে দিই। আমরা দেখেছি যদি কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করি তাহলে আমরা দেখব যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো মোটামুটি সবই কভার করেছে পিএসসি এবারে। যেমন এক্সট্রিমিস্ট মুভমেন্ট থেকে প্রশ্ন এসছে, ইনস্ক্রিপশন থেকে প্রশ্ন এসছে, ডাইনেস্টি ওরিয়েন্টেড প্রশ্ন 5টা দিয়েছে, কংগ্রেস সেশন থেকে 10টার মতো প্রশ্ন এসছে কংগ্রেস ওরিয়েন্টেড এবং কংগ্রেস সেশন থেকে, জার্নাল থেকে প্রশ্ন এসছে, আর্কিটেকচার থেকে প্রশ্ন এসছে, লোয়ার কাস্ট মুভমেন্ট থেকে প্রশ্ন এসছে, যেগুলো আমরা খুব ইম্পর্টেন্ট টপিক বারবার ঘুরে ফিরে আসে। শিখ গুরুদের কাছ থেকে এসছে, সুলতানের দিল্লি সুলতানেত একটা ইম্পর্টেন্ট টপিক, মুঘল থেকে এসছে, ল্যাটার মুঘল থেকে এসছে ওই আলমগীরের প্রশ্নটা, বুদ্ধিজম থেকে এসছে, বৌদ্ধ ধর্ম থেকে এসছে, রেভলিউশনারি মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট টপিক সেখান থেকেও প্রশ্ন এসছে, ব্যাটেল থেকে প্রশ্ন এসছে যে ব্যাটেল একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা জানি সেখান থেকে এসছে, পার্টিশন অফ বেঙ্গল অবশ্যই আছে তার মধ্যে, সেখান থেকে প্রশ্ন আছে। তবে এবার আমরা যা দেখছি কংগ্রেস ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু খুব বেশি এসছে। এবার আমরা দেখে দেব কোন কোন চ্যাপ্টারগুলো আনটাচ রয়ে গেছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি প্রশ্ন দেয়নি। যেমন ইন্দাস ভ্যালি থেকে এবার কোয়েশ্চেন ছিল না, আর্য সভ্যতা থেকেও কোনো প্রশ্ন ছিল না সেভাবে, সুভাষচন্দ্র বোস থেকে একটা প্রশ্ন ছিল না আমি বলবো না, ছিল, ওটাকে আমরা কংগ্রেস সেশনের মধ্যেও নিতে পারি, ওই ন্যাশনাল প্ল্যানিং কমিটির যে ব্যাপারটা, তো সেটা বলতে পারি। ট্রিটি বা সন্ধি, যুদ্ধের সঙ্গে যেগুলো রিলেটেড থাকে সেই ট্রিটি বা সন্ধি, এই সন্ধি থেকেও কিন্তু কোনো প্রশ্ন এবার ছিল না। বেসিনের সন্ধি, সগৌলির সন্ধি, এই যে সন্ধিগুলো আমরা পড়ে যাই সেখান থেকেও ছিল না। আর্কিটেকচার থেকে প্রশ্ন ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই রিলেটেড স্কাল্পচার যেটা, এই স্কাল্পচার থেকেও কিন্তু কোনো প্রশ্ন আমরা দেখিনি এবারের পরীক্ষায়। তো এই হচ্ছে ব্যাপারটা। এই কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করো কেমন হয়েছে স্যার, শক্ত না মাঝারি, আমি বলবো যা কোয়েশ্চেন থেকে বুঝেছি ইট ইজ এ পারফেক্ট মিক্সচার অফ মডারেট অ্যান্ড ইজি কোয়েশ্চেন। ডিফিকাল্ট আমি কখনোই বলবো না, ইজি আর মডারেট মেশানো প্রশ্ন দুটো, ইজি কোয়েশ্চেনও আছে আবার মডারেট প্রশ্নও আছে, এই দুটো আমরা বলতে পারি। আর আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এই সামনে যে মেন্স আসছে, এই মেন্সটাকে তোমরা কিভাবে ট্যাকেল করবে, মেনের পরীক্ষা কিভাবে দেবে, এখন থেকেই কিন্তু মেনের প্রিপারেশন শুরু করতে হবে, নাহলে তখন কিন্তু আর সময় পাবে না। মেনের প্রিপারেশন কেমন করবে, যা যা পড়ছো এগুলো তো পড়বেই, এই টপিকগুলো তো তোমাকে পড়তেই হবে, এবং এই টপিকগুলোকে আরেকটু অ্যানালিটিক্যালি নেওয়ার চেষ্টা করো, আরেকটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করো। এই টপিকগুলোকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো করো যেগুলো প্রিলিমসে পড়লে। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, আবারও বলছি, প্রিলিমসের আগে যেমন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেছিলে তেমনি মেন্সের আগেও কিন্তু এখন থেকেই দেখতে শুরু করো প্রিভিয়াস ইয়ারের মেন্সের প্রশ্নগুলো, তাহলে এরিয়াগুলো বুঝতে পারবে যে প্রিলির প্রশ্নটাকেই মেনে কিভাবে দিচ্ছে। আমি তোমাদের ক্লাসে অনেকবার বলেছি প্রিলি আর মেনের মধ্যে পার্থক্যটা কী। একই প্রশ্ন কিভাবে দুটো জায়গায় দিচ্ছে, একটা প্রিলিতে দিচ্ছে যে ঈশ্বরচন্দ্র যে ট্র্যাডিশনাল মডার্নাইজার কাকে বলে, আবার মেনে সেইখান থেকেই প্রশ্ন দিচ্ছে যে ট্র্যাডিশনাল মডার্নাইজার বিদ্যাসাগরকে কে বলেছিল। বুঝতে পারছো, যেমন প্রিলিতে প্রশ্ন এসেছিল লোকহিতবাদী কে, মেন্সে প্রশ্ন দিচ্ছে যে গোপাল হরি দেশমুখকে লোকহিতবাদী কেন বলে। প্রিলিমসে প্রশ্ন দিচ্ছে নেহেরু রিপোর্ট কত সালে হয়েছিল, নেহেরু রিপোর্ট কত সালে হয়েছিল। এবার মেন্সে প্রশ্ন দিচ্ছে কি না, নেহেরু রিপোর্টে 4টে রেকমেন্ডেশন দিয়ে বলছে নেহেরু রিপোর্টে এর মধ্যে কোনটা ছিল না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা, অর্থাৎ প্রিলিতে যা পড়েছো মেন্সে একটুখানি ডিটেলটা পড়ার চেষ্টা করো, অ্যানালিটিক্যাল ওয়েতে পড়ার চেষ্টা করো, আর মেনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে কালচার করো, প্রিভিয়াসের কোশ্চেনগুলো এইভাবে এগো, তাহলেই আমার মনে হয় তোমরা সাকসেস পাবে, কারণ মেনটাই কিন্তু আলটিমেট।
প্রিলির পর এখন বসে না থেকে মেনের জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দাও। আজকে এই পর্যন্তই, আবার আমরা পরের কোনো সেশনে আমরা আলোচনা করব ইতিহাসের বিভিন্ন টপিক বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে। হ্যালো ডিয়ার WBCS অ্যাসপিরেন্টস, আশা করি সকলে ভালো আছো এবং সদ্য সমাপ্ত হয়েছে আমাদের WBCS প্রিলিমিনারি 2023 এক্সামিনেশন। এবং যারা তোমরা রাইস স্মার্ট বাংলার দর্শক এবং যারা রাইসের স্টুডেন্টস রয়েছো এবং আদার্স যারা রয়েছে, সকলেরই আশা করি পরীক্ষা ভালো হয়েছে। এবারের কোশ্চেন ট্রেন্ড নিয়ে আমরা যদি একটু অ্যানালিসিস করি যে এবারে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কী ট্রেন্ডে কোশ্চেন এসছে বা কতগুলো কোশ্চেন এসছে, কোন কোন এরিয়াগুলো কভার করেছে, সেটা একটু আমরা ডিসকাস করে নিই, যাতে পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী সময় তোমাদের যারা পরীক্ষা দিতে চাইছো বা দেবে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশ হেল্পফুল হবে। জেনারেলি আমরা জানি যে 25টা কোশ্চেন বরাদ্দ থাকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকে। তো সেখানে ম্যাক্সিমামটাই দেখা যায় বরাবরের ট্রেন্ড অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বেশি থাকে, প্রায় 15 থেকে 18টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের থাকে। এবারেও তাই এসছে। গোটা প্রায় যদি পিওরলি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ধরো, তার মধ্যে 19টা কোশ্চেন এসছে পিওরলি ট্রেডিশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। এর সঙ্গে সঙ্গে কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে টাই হয় বিভিন্ন সাবজেক্টের সঙ্গে, যেমন জিওগ্রাফির সাথে হতে পারে বা বায়োসায়েন্সের সঙ্গে হতে পারে, এরকম বেশ কিছু কোশ্চেন এসছে। তো আমরা যদি ট্রেডিশনাল জিকের টপিকগুলো দেখি যে কী কোশ্চেন এসছে ট্রেডিশনাল জিকের থেকে, এবং বরাবরের মতো এবারেও কিন্তু ট্রেডিশনাল জিকের তুলনায় কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বেশি এসছে। প্রায় 17টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের এরিয়া থেকে এসছে এবং বাকি কোশ্চেনগুলো কিন্তু জেনারেল নলেজ পার্ট থেকে এসছে। আর পিওরলি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেটা আবারও বললাম, যদি মিলিয়ে বলি তাহলে 19টা কোশ্চেন এসছে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ট্রেডিশনাল জিকের ক্ষেত্রে যেরকম কভার করে যে ইম্পর্টেন্ট ডেজ, অবশ্যই এবারেও কভার করেছে। ইম্পর্টেন্ট ডেজ থেকে একটি কোশ্চেন ছিল। এছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার থেকে কোশ্চেন ছিল। এবং যেটার থেকে নেই যদি বলি সেক্ষেত্রে স্পোর্টস টার্মিনোলজি, বা আমরা যদি বলি যে ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান বা আমাদের ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ডান্সার্স, এই জায়গাগুলোর থেকে খুব একটা এবছর কভার করেনি। কারেন্ট বুকস অ্যান্ড অথার্স সেখান থেকে কোশ্চেন দেয়, বা ট্রেডিশনাল কিছু বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন দেয়, সেখান থেকে এবার সে অর্থে কোনো কোশ্চেন আসেনি। এবং ওয়েস্ট বেঙ্গলের কালচার রিলেটেড কিছু কোশ্চেন মাঝে মাঝেই থাকে, সেগুলোর থেকে এবার কিছু কভার করেনি। মেনলি আমরা ট্রেডিশনাল জিকের ক্ষেত্রে যদি দেখি যে ইম্পর্টেন্ট ডেজ থেকে কোশ্চেন এসছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স থেকে কোশ্চেন এসছে এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে কোশ্চেন এসছে। যেরকম টি রিসার্চ ইনস্টিটিউট এবং কফি রিসার্চ ইনস্টিটিউট, যদিও এটা তোমরা জিওগ্রাফিতেও করো, সেই জায়গা থেকে কোশ্চেন এসছে। হিস্টোরিক্যাল বুকস যেটা আমাদের হিস্ট্রিরও পার্ট এবং ট্রেডিশনাল জিকেতেও আমরা করে থাকি, সেই হিস্টোরিক্যাল বুকস থেকে অবশ্যই এবারে কোশ্চেন এসছে। কিন্তু এবারে মূল লক্ষণীয় যে জায়গাটা দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে ট্রেন্ডে খুব একটা পরিবর্তন নেই, বা কোশ্চেনের প্যাটার্নে খুব একটা পরিবর্তন নেই। এরকম ফ্ল্যাট কোশ্চেন দেওয়া হয়, সেরকম ফ্ল্যাট কোশ্চেনই দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি লাস্ট কয়েক বছরের কোশ্চেন পেপার দেখি ট্র্যাডিশনাল জিকের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। এক্ষেত্রে ফেস্টিভ্যালস অ্যান্ড ফেয়ার্স এই জায়গা থেকে কিন্তু কারেন্ট একটা টপিক থেকে কোশ্চেন দিয়েছে, যে এই ফেস্টিভ্যালটা কোথায় রিসেন্টলি হয়েছিল বা একটা ইয়ার তুলে দিয়েছে, সেখান থেকে কোশ্চেন এসছে। অ্যাওয়ার্ডস থেকে কোশ্চেন এসছে, স্পোর্টস অ্যাওয়ার্ড, যদিও সেটা একটা বছরের পুরনো অ্যাওয়ার্ড থেকে এসছে, খুব নতুন অ্যাওয়ার্ড থেকে কিন্তু কিছু দেয়নি। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন পলিসিজ এবং যে স্কিমসগুলো বিভিন্ন কোন মিনিস্ট্রি লঞ্চ করছে, সেই মিনিস্ট্রিগুলোর নাম জিজ্ঞেস করেছে যে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে। ইন্ডেক্স থেকে কোশ্চেন এসছে, ইন্ডেক্সের কোশ্চেন এসছে অবশ্যই, এবং সেই ইন্ডেক্সটা কিন্তু একটু আনকমন ইন্ডেক্স থেকেই কোশ্চেন এসছে। এবং পাশাপাশি আমরা যদি দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বেশ কিছু আনকমন এরিয়া থেকে যে কোনো একটা ডিফেন্স প্রজেক্টের বা ট্যাঙ্ক প্রজেক্টের নাম দিয়ে জিজ্ঞেস করেছে যে এটা কোন কান্ট্রি, এটার সঙ্গে রিলেটেড, এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড অ্যানালাইসিস করে যদি দেখি যে আগে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ফ্ল্যাট কোশ্চেন আসতো এবং কিছু রিমার্কেবল এরিয়া বা ডিমার্কেটেড এরিয়া থেকে কোশ্চেন আসতো, সেই এরিয়াগুলো কভার করলেও তার পাশাপাশি কিন্তু এরিয়াটাকে অনেক এক্সপ্লোর করছে। এবং শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনস বা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট কোশ্চেন পড়লে কিন্তু এই জায়গাগুলোকে কভার করা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে এই কোশ্চেনের ট্রেন্ডে। এবং পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজ দেখা এবং নিউজ পেপার পড়া, কারণ বেশ কিছু কোশ্চেন একটু কনসেপচুয়াল কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে শুধু ওপর পড়ে গেলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের আনসার করা একটু টাফ হয়ে দাঁড়াবে স্টুডেন্টদের ক্ষেত্রে। সুতরাং অ্যাডভাইস যেটা করবো সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন পড়ার পাশাপাশি প্রত্যেকটা বিষয়কে একটু খুঁটিয়ে পড়া প্রয়োজন, কারণ সেই বিষয়গুলো যদি আমরা একটু খুঁটিয়ে না পড়ি, সেই বিষয়গুলোর মধ্যে যদি একটু ডেপথে আমরা না ঢুকি, তাহলে কিন্তু এই আনসারগুলো করতে আমাদের একটু সমস্যা হবে। কারণ ইন ফিউচার যেটা আমরা দেখছি যে মডারেট কোশ্চেন হয়েছে, এবার WBCS এর কোশ্চেন যদি ওভারঅলের রেসপেক্টে বলো এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টেও বলো, বেশ কিন্তু স্ট্যান্ডার্ড এবং মডারেট কোশ্চেন হয়েছে।
কারণ একেবারে ইজি কোশ্চেন এটাকে আমরা বলবো না, কিছু কিছু কোশ্চেন মডারেট এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ যথেষ্ট কনসেপচুয়াল এবং টাফ কোশ্চেন কিন্তু এসছে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে পিএসসি লাস্ট 10 ইয়ার্স, আমরা যদি 2014 সাল থেকে এই ট্রেন্ড দেখি, 2013-14 সাল থেকে আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু কোশ্চেনের ট্রেন্ড ইনক্রিজ করেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও ঠিক তাই কিন্তু ঘটেছে। শুধুমাত্র ফ্ল্যাট কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কিন্তু হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে তার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং একটু ডিটেলে কোনো একটা স্কিমের ক্ষেত্রে আমরা সবসময় স্কিমের নামটা যার পারপাসটা পড়ে চলে যাই, সেক্ষেত্রে কোন মিনিস্ট্রি লঞ্চ করছে বা কোনো প্রোগ্রাম কোন মিনিস্ট্রি লঞ্চ করছে, তার টার্গেট গ্রুপ কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। কোনো একটা ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু এতটাই ডেপথে ঢুকে, আগে যেমন শুধু প্রশ্ন করতো যে কোনো একটা ইন্ডেক্সের ক্ষেত্রে র্যাঙ্কটা কত, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিভিন্ন নেইবার কান্ট্রি, আরেকটা জায়গা কভার করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে নেইবার কান্ট্রিগুলোকে কিন্তু একটু ফোকাস করা হয়েছে। যেরকম শ্রীলঙ্কার ফাউন্ডেশন ডে থেকে কোশ্চেন দিয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কিন্তু শ্রীলঙ্কা কবে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছে বা একটা বিলের নাম দিয়েছে, সেই বিলের নাম দিয়ে ইন্ডিয়ার কোন নেবার কান্ট্রি এটা পাস করেছে, এবং নেবার কান্ট্রি ওরিয়েন্টেড কোশ্চেনগুলো কিন্তু এখানে আসছে। সো এই এরিয়াগুলোকে কিন্তু একটু কভার করতে হবে এবং খুব থরলি কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তে হবে, যাতে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে, কারণ কোশ্চেনের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, কোনোভাবে যদি কোশ্চেনের অ্যাঙ্গেল চেঞ্জ হয় তাহলে যাতে আনসার করা যায়। এবং এই ট্রেন্ড ধরেই তোমরা কিন্তু এগোও এবং ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রেও কিন্তু আশা করা যায় যে এই ধরনের ট্রেন্ড ফলো করবে, যে একটু কনসেপচুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো ফ্ল্যাট কোশ্চেন কিছু থাকবেই, তার সাথে সাথে একটু কনসেপচুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স, একটু ইনফরমেশনটাকে একটু ওয়াইড স্প্রেডেড ইনফরমেশন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু তোমাদের থাকবে। সো তোমরা সেভাবেই প্রিপারেশন নাও এবং এগিয়ে চলো। বেস্ট অফ লাক।